আর তোমাদের এর জন্য তোমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় নাইম ভাইয়া, যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছ, ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দাও যে আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। সবাই যে যার জায়গা থেকে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে আজকে লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে রাখা বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। তোমরা সবাই জানো যে ইফতারির পরে আসলে সবাই হচ্ছে চলাচল শুরু হয় এবং ঢাকার মধ্যে প্রত্যেকেই হচ্ছে শপিং করার জন্য এখন ব্যস্ত, যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বাসা থেকে ইফতার করে এখানে আসতে একটু সময় লেগেছে, যার কারণে লাইভে জয়েন্ট হতে তোমাদের সাথে আমাদের একটু বিলম্ব হলো। তো এই বিলম্বটা তোমরা অবশ্যই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ তোমরাও জানো যে ঢাকা শহর আসলে প্রচুর পরিমাণে জ্যাম। আর যদিও ইফতারটা আমি সবসময় ফার্ম গেটেই এসে করি যেদিন যেদিন হচ্ছে আমার ক্লাস থাকে, বাট আজকে এমন একটা অবস্থা যে বাসায় হচ্ছে ইফতার করতে হবে, তো বাসায় করে রওনা দিয়েছি খুব তাড়াহুড়ো করেই আর কি, অতটা বেশি খাইও নেই। তারপরেও একটু লেট হয়ে গিয়েছে। তোমরা একটু দ্রুত যে যেখান থেকে লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছ, তোমাদের যেসব মেসেঞ্জার গ্রুপ আছে এবং আইডি আছে, আইডিগুলোতে একটু দ্রুত শেয়ার করে জানাই দাও যে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছ নিজেদের আইডিতে ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবে। আর আজকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা বিষয়ের উপরেই কিন্তু কিছু প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ, জাস্ট তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে একটু বোঝার জন্য যে বেসিকটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই একটু গ্রুপগুলোতে একটু লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে করে সবাই আমাদের সাথে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে, সবাই যেন লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা সবাই জানো যে নার্সিং প্রিপারেশনের জন্য মাত্র 199 টাকায় 6000 এমসিকিউর পরীক্ষার যে সুযোগটা, এটা কিন্তু কালকে থেকে শুরু হয়ে যাবে। আমরা বিগত 2 দিনে আমরা দিয়েছি, পিডিএফ ফাইলগুলো দিয়েছি পড়ার জন্য। তো পিডিএফ ফাইল পদার্থ দিয়েছি এবং আমার সাধারণ জ্ঞানের পিডিএফ ফাইল দিয়েছি। তোমরা এখনো যারা ভর্তি হও নাই, কালকের পর্যন্ত হচ্ছে পরীক্ষার লাস্ট সময়, কালকে সকাল 10টায় আমাদের ফার্স্ট পরীক্ষা এবং পরের পরীক্ষাটা হচ্ছে রাত 9টায়। তো যারা এখন পর্যন্ত এক্সাম ব্যাচে ভর্তি হও নাই দ্রুত যোগাযোগ করবা। এর পরবর্তী এক্সাম ব্যাচটা শুরু হবে বেসিক্যালি ঈদের ছুটির পরে। এখনো অনেক গ্রুপই হচ্ছে মেসেজ পৌঁছায় না, তোমরা কাইন্ডলি একটু মেসেজটা দিয়ে দিবা। আমরা হচ্ছে প্রশ্নে চলে যাব। আজকের দিনের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল, আমরা আগেও এই প্রশ্নটা সমাধান করেছি, দেখবো এই প্রশ্নটা আমরা আজকে পারি কিনা, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন তোমাদের কাছে, হার্ডলি হ্যাড উই রিচড স্কুল ড্যাশ, এইখানে এর পরবর্তী অংশটাই কি হবে? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, প্রত্যেকেই হচ্ছে অ্যান্সার করব। প্রশ্নের উত্তর জানা থাকুক অথবা না থাকুক, নার্সিং এ যেহেতু নেগেটিভ মার্কিং নাই, অতএব আমি হাত গুটাইয়া বসে থাকতে পারবো না, আমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, যে কোনো একটা অ্যান্সার কিন্তু করতে হবে। একটু লিঙ্কটা শেয়ার করে দাও, যেহেতু আজকের ক্লাসটাতে ঢুকতে একটু দেরি হয়েছে আমার, একটু না মোটামুটি ভালোই, 20 মিনিটের মতো হচ্ছে লেট করেছি। ফ্যামিলির সাথে ইফতার করার পরে আসলে আস্তে আস্তে যতটুকু টাইম লাগে। আর তোমরা মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়েছো কিনা সেটা একটু আমাকে জানাবা, যে মেসেঞ্জার গ্রুপগুলোতে হচ্ছে দিয়েছো কিনা। এখনো অনেক গ্রুপে বলতেছে ক্লাস কি শুরু হয় নাই। তোমরা একটু যদি নিজেদের আইডিগুলোতে এবং হচ্ছে ইসে যদি একটু শেয়ার করে দাও, তাহলে এই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়, তোমাদের সহপাঠীরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে। আর যদি তোমরা শেয়ারটা না করো, সেক্ষেত্রে দেখা যায় তোমারই ফ্রেন্ড সার্কেল গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসলে মিস করে। সো যারা যারা এখনো ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করো না, যারা জিকে নাইম ভাইয়াকে ভালোবাসো এবং প্রতিনিয়ত ক্লাসগুলো করো, প্রত্যেকে নিজেদের আইডিগুলোতে বেশি বেশি করে শেয়ার করবা, কারণ তোমাদের হাত ধরেই কিন্তু পেজটা আস্তে আস্তে বড় হচ্ছে। সব ক্রেডিট তোমাদের। যখন হচ্ছে আমার 10K ফলোয়ার্স পূরণ হয়েছিল, আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। তো এইটা যেন আরও অনেক বড় হয় তোমাদের হাত ধরে, সেটাই আশা করি। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা করো এবং যে গ্রুপগুলোতে এখনও লিঙ্ক পৌঁছায় নাই, তোমরা কাইন্ডলি একটু লিঙ্কটা হচ্ছে দিয়ে দিও, কারণ ক্লাসটা ওরা সবাই জানে যে 7টায় শুরু হবে এবং বিগত ক্লাসগুলো 7টায় শুরু করেছিলাম, আজকে একটু লেট হয়েছে।
মোটামুটি চেষ্টা করেছি সবগুলো গ্রুপগুলোতেই হচ্ছে পৌঁছানোর জন্য। এখনো অনলাইন গ্রুপ ওকে, ঠিক আছে। তাহলে আজকের দিনের ফার্স্ট প্রশ্ন হচ্ছে হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। এখন একটা জিনিস আমরা এর আগের ক্লাসে যেদিন এই ক্লাসটা করেছিলাম আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, ওদিনও এইরকম প্রশ্ন ছিল। আজকে সেন্টেন্সটা একটু চেঞ্জ, বাট রুলসটা সেম। আমরা জানি যে নো সুনার হ্যাড যদি থাকে, নো সুনার হ্যাড যদি থাকে তারপরে ড্যাশ ড্যাশ হয় দেন, কিন্তু হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এর পরে হয় ওয়েন। তার মানে তুমি এতটুকু জানো যেহেতু হার্ডলি হ্যাড আছে, তার মানে আমার এর পরবর্তীতে একটা হোয়েন লাগবে। কি লাগবে? হোয়েন লাগবে। দেখেন তো হোয়েন আছে কোন অপশনে? বি নাম্বার অপশনে। নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা, একটা মাত্র অপশনে হোয়েন আছে, তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তোমার গ্রামাটিক্যালস রুলস এর এখানে কোনো হচ্ছে দরকার নাই। গ্রামাটিক্যাল রুলস লাগতো, হ্যাঁ, এখানে যদি ভার্বটার নিচে দাগ থাকতো, এই পাশে একটা ভার্ব দেখতে বলতো তাইলে। কিন্তু যেহেতু তুমি জানো যে হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন থাকে সব সময়, তার মানে একটা অপশনেও কোথাও হোয়েন নাই। আর তুমি জানো যে হার্ডলি হ্যাজ, স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন হয়, তার মানে একটা মাত্র অপশনে হোয়েন আছে, এইটাই রাইট অ্যান্সার। 100 এমসিকিউ দেখাইতে হবে তোমাকে মাত্র 60 মিনিটে। 60 মিনিটের 10 মিনিট তোমার যাবে নার্ভাসনেসে, 50টা মিনিট সময় পাবা। এই 50 মিনিটের মধ্যে তোমার 100টা এমসিকিউ দেখাইতে হবে, তার মানে 30 সেকেন্ড সময় পাবা। এমন কিছু শর্টকাট ক্লু তোমার জানা থাকতে হবে যে কারণে তুমি খুব দ্রুতই হচ্ছে অ্যান্সারটা খুঁজে বের করতে পারবা। কিন্তু এখানে যদি হার্ডলি হ্যাড না থাকে, যদি নো সুনার হ্যাড থাকে, তাহলে তুমি মনে করবা পরের অপশনে আর হোয়েন থাকলে হবে না, পরের অপশনে আমার দেন থাকতে হবে। কি থাকতে হবে? দেন থাকতে হবে। তাহলে নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এর পরে হয় হোয়েন। ওকে, হ্যাডের পরে, হ্যাডের পরে অলওয়েজ হচ্ছে ভার্বের V3 এবং পরবর্তী যে ভার্বটা হবে সেটা হবে V2। এটা আমরা জানি, আগের ক্লাসগুলো করে এসেছি। যারা আগের ইংরেজি ক্লাসগুলো মিস করেছি তারা একটু দেখে নিব। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? সবাই একটু দ্রুত জানাই দাও। এই প্রশ্নটা থেকে একটা এমসিকিউ, আমরা যেহেতু 4টা অপশন নিয়ে আলোচনা করি, এই প্রশ্নটা থেকে একটা প্রশ্ন নার্সিং পরীক্ষায় থাকবে, এটা লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে ভাইয়া বলছিল যে এই প্রশ্নটা থেকে একটা প্রশ্ন। এখানে তো 4টা প্রশ্ন, দেখবা না 4টা প্রশ্ন কেমনে হয়। তো এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমার নার্সিং পরীক্ষায় থাকবে, এটা মার্কস বি। সবাই একটু দ্রুত জানাও। যারা যারা লাইভে যুক্ত আছি প্রত্যেকের ফ্রেন্ডকে মেনশন করে একটু জানাই দিব যে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, কোনোভাবে ক্লাসটা মিস করা যাবে না। যে গ্রুপগুলোতে এখন পর্যন্ত পৌঁছায় নাই আমাদের ক্লাস শিডিউলটা, সবাই একটু কাইন্ডলি জানাই দিব যে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমরা যুক্ত হয়ে যাও। মহেশখালী মেহজাবিন, আয়রা 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 টায়রা যাই হও সায়রা, তোমরা একটু কাইন্ডলি বেসিক্যালি একটু বেশি বেশি করে শেয়ার করো। উম্মে হানি মারজান, শেয়ার করতে হবে বেশি বেশি করে। মাকসুদা খাতুন, শেয়ারটাকে 100 প্লাস করে দাও। আমরা অনেকেই যুক্ত আছি, তোমাদের ফ্রেন্ডকে জানাই দাও। আরমিনা জামান যুক্ত আছে, সিদ্রাতুল মুনথা আমাদের সাথে যুক্ত আছে, তারিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছে, রুবিনা যুক্ত আছে, আফসানা রুমানা যুক্ত আছে কিন্তু আমাদের সাথে, কারিবা রিমু যুক্ত আছে, রিয়ামনি আমাদের সাথে যুক্ত আছে, লাকি খাতুন, হুমায়রা রুহি যুক্ত আছে কিন্তু, আদিবা ইসলাম যুক্ত আছে কিন্তু আমাদের সাথে। তোমার নামটা আমি পড়তে পারলাম না, চায়না ভাষায় কি কি চ্যাংচুং লাগছো। আচ্ছা ভাইয়া, নেট প্রবলেম অনেক, নেটটা একটু প্রবলেম থাকলে ভাই ওইখানে আমার আসলে বেসিক্যালি কোনো হাত থাকে না। ফারজানা মহেশখালী বলেছে, ওকে ফাইন। তাহলে দেখো এখান থেকে কি কি মনে রাখতে হবে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বলছে মহেশখালী, তার মানে মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ, আমিও মানলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই পরীক্ষায় প্রশ্নটা এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা এসেছে। সো এইটা এবছরও হচ্ছে তোমাদেরও আসতে পারে নার্সিং এ, এইটা একটু হচ্ছে দেখবা।
হ্যাঁ, নেটে সমস্যা না, আসলে একটু বাইরে গিয়েছিলাম, স্যার আসছে তো, উনি হচ্ছে ডাকছে। ভাইয়া কই গেলেন? আচ্ছা আছি, যাই নাই, এখানেই আছি। আচ্ছা, তাহলে পাহাড়ি দ্বীপ হচ্ছে কি, আর হচ্ছে তোমাদের নার্সিং পরীক্ষা যেটা সব থেকে বেশি আসে, বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? তোমরা একটু দ্রুত বলো তো। একমাত্র পাহাড়ি দ্বীপ আসে নাই, প্রশ্নে আসছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? তাহলে আনসার কি হবে? এখান থেকে আনসার করো, এখান চারটার একটা থেকে আনসার করো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ঢাকা ভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ধরো তোমাদের নার্সিং পরীক্ষায় দিল না, কি দিল? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেটাও তোমরা জানো, সেটাও তোমরা জানো, তোমাদের এখন কোনো কিছুই অজানা না। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। তাহলে সেন্ট মার্টিন দ্বীপের সামনে লিখলাম প্রবাল দ্বীপ। তোমরা এটাও জানো যে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গমিটার। আচ্ছা, এরপর যদি প্রশ্ন করা হয় যে এই সেন্ট মার্টিনের পুরাতন নাম কি, সেটাও তোমরা জানো, বলো তো সেন্ট মার্টিনের পুরাতন নাম কি হবে? সেন্ট মার্টিনের পুরাতন নাম কি হবে? যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসটিতে যুক্ত হও নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরাই হচ্ছে মেনশন দাও, তোমরাই হচ্ছে মেনশন দাও। নেট ঠিক আছে তাহলে? ভাই কই? আচ্ছা, আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে হচ্ছে স্যার আসছিল তো, ওনার সাথে একটু কথা বলছি। সেন্ট মার্টিন, মারিয়া আফনান ময়মনসিংহ থেকে যুক্ত আছে। ময়মনসিংহ ওদের একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, খুব সুন্দর প্রোগ্রাম করে ওরা। সাবিয়া খাতুন যুক্ত আছে, সাবিয়া খাতুন যুক্ত আছে, রাইট। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটা নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা। ওকে ফাইন। কুতুবদিয়া থেকে যে জিনিসটা তোমরা মনে রাখবা, বারবার পরীক্ষা আসে যে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটা, বা বাংলাদেশে একমাত্র বাতিঘর অবস্থিত কোন দ্বীপে? একমাত্র বাতিঘর অবস্থিত হচ্ছে এই কুতুবদিয়া দ্বীপে। বাংলাদেশের একমাত্র বাতিঘর কোন দ্বীপে? কুতুবদিয়া দ্বীপে। নিঝুম দ্বীপ থেকে যে জিনিসটা তোমরা মনে রাখবা, বলতে পারো নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? সবাই একটু দ্রুত বলো তো। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? ঈশিতা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, রাইট। নিঝুম দ্বীপের পুরাতন নাম কিন্তু নারিকেল জিঞ্জিরা না, নিঝুম দ্বীপের পুরাতন নাম হচ্ছে বাউলার চর। বারবার পরীক্ষা আসছে বাউলার চরের বর্তমান নাম কি, বা বাউলার চরের আরেক নাম কি? সেটা হচ্ছে নিঝুম দ্বীপ। সেটা কি? নিঝুম দ্বীপ। তাহলে আবার একটু দেখো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ প্রশ্নে আসছে, এটা তোমরা জানো, যার কারণে একটু লাউডলি যাচ্ছি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন, যেটার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের পুরাতন নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এরপরে হচ্ছে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হচ্ছে কুতুবদিয়া, একমাত্র বাতিঘর আছে কুতুবদিয়ায়। নিঝুম দ্বীপের আরেক নাম হচ্ছে বাউলার চর। নিঝুম দ্বীপের আরেক নাম কি? বাউলার চর। এই যতটুকু পড়ানো হয়েছে, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি থাকবে, সেটা যেটা আসুক, ঠিক আছে? আর আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। চর্যাপদ কে আবিষ্কার করেছে? চর্যাপদ কে আবিষ্কার করেছে? সবাই একটু দ্রুত জানাও, চর্যাপদটা কে আবিষ্কার করেছে? আমরা জানি যে বাংলা ভাষার সব থেকে আদি নিদর্শনটা হচ্ছে এই চর্যাপদ। বাংলা ভাষার সব থেকে আদি নিদর্শন কোনটা? এই চর্যাপদ। তোমাদেরকে বলতে হবে যেটা, সেটা হচ্ছে চর্যাপদটা কে আবিষ্কার করেছে মূলত। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, তোমরা যদি শেয়ারটা একটু বাড়াও, নিজেদের আইডি গুলোতে যদি ক্লাসটা শেয়ার করে রাখো, তাইলে কিন্তু হচ্ছে তোমরা যখনই ফ্রি থাকবা তখনই ক্লাসটা করে নিতে পারবা। যখনই ফ্রি থাকবা তখনই ক্লাসটা করে নিতে পারবা। সো দ্রুত, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে নিজেদের আইডিতে হচ্ছে শেয়ার করে রাখবা। আচ্ছা, চর্যাপদ আবিষ্কার করছে কে সেটা তোমরা একটু জানাইতে থাকো। তার মধ্যে আমি এক্সট্রা কিছু, যেহেতু চর্যাপদে ঢুকেছি, তার মানে চর্যাপদ থেকে যদি অন্য কোনো প্রশ্ন আসে, আমাদের যেন আটকাইতে না পারে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের পদ সংখ্যা কয়টা?
যদি বলে চর্যাপদের পদ সংখ্যা কয়টা, চর্যাপদের পদ সংখ্যা যদি বলে তাহলে তোমরা বলতে পারবা যে 51টা। কয়টা? চর্যাপদের পদ কয়টা? 51টা। এরপরে যদি তোমাদেরকে বলা হয় যে এদের মধ্যে কয়টা পদ খুঁজে পাওয়া গিয়েছিল, এই চর্যাপদের 51টা পদের মধ্যে সব কিন্তু খুঁজে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া গিয়েছিল 46টা, আর একটার হচ্ছে অর্ধেক। ঠিক আছে, এই চর্যাপদের এই পদগুলো খুঁজে পাওয়া গিয়েছিল। ওকে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের মোট কবি সংখ্যা কতজন? বলতে পারো তোমরা যে চর্যাপদে মোট কবি সংখ্যা কতজন, সেটা বলতে পারবা? যেহেতু চর্যাপদে আমরা ঢুকেছি, চর্যাপদ এটা হচ্ছে বাংলা ভাষার সব থেকে আদি নিদর্শন। বারবার পরীক্ষা আসে বাংলা সাহিত্যের সব থেকে আদি নিদর্শন কোনটা, তোমরা বলবা চর্যাপদ। যদি জিজ্ঞেস করে চর্যাপদে পদ সংখ্যা কয়টা, তোমরা বলবা 51টা। এদের মধ্যে কয়টা পদ খুঁজে পাওয়া গিয়েছিল? 46টা, আর একটার হচ্ছে অর্ধেক, মানে 46.5টা যেটা বলে, এই পদ খুঁজে পাওয়া গিয়েছিল। চর্যাপদে কবি সংখ্যা ছিল 24 জন। কতজন? চর্যাপদের কবি সংখ্যা ছিল কতজন? 24 জন। আচ্ছা, এরপরে আসি, চর্যাপদ আবিষ্কার করছে কে? চর্যাপদ আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে লুইপা কে? লুইপা হচ্ছে চর্যাপদের আদি কবি। বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের আদি কবি কে, তাহলে তুমি কি বলবা? লুইপা। চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদ আবিষ্কার করছে কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদে হচ্ছে আছে কয়টা? আমার পদ আছে কয়টা? 51টা। এই চর্যাপদের সব থেকে আদি কবির নাম যিনি, ওনার নাম হচ্ছে লুইপা। কিন্তু এই লুইপা চর্যাপদের বেশি পদ আবিষ্কার করে নাই। চর্যাপদের সব থেকে বেশি পদ হচ্ছে রচনা করছে কবি কানহোপা। তিনি একাই 13টা পদ রচনা করছে। কয়টা পদ? 13টা পদ রচনা করছে। তাইলে চর্যাপদের সব থেকে বেশি পদ রচনা করছে কে? কবি কানহোপা। কিন্তু চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদ আবিষ্কার করছে কে? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এই কুক্কুরিপাটা আবার কে? নাম শুনলে হাসি আসে না? চর্যাপদের 24 জন কবির মধ্যে একজন নারী আছে। কতজন নারী? একজন নারী। যেমন মনে আছে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য 34 জন, প্রধান ডক্টর কামাল। এই 34 জনের মধ্যে একজন নারী সদস্য আছে, বেগম রাজিয়া বানু। এই চর্যাপদের মধ্যেও একজন নারী কবি আছে, তার নাম হচ্ছে কুক্কুরিপা। নামটা সুন্দর, তাই না? আচ্ছা, তাহলে উনি হচ্ছে চর্যাপদের একমাত্র নারী কবি। তাহলে দেখেন, যে হচ্ছে ইসে ঢুকবো ওটাকে নিয়ে বেরোয় যাবো, যেন এই টপিকসে আমার যে প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমারে বাধাইতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মোটামুটি সবকিছুই দেখবো। দেখো একটু, একমাত্র মহিলা কবি নাজিয়ানা ফেরদৌসি মহিলা কবি, কুক্কুরিপা হচ্ছে মহিলা কবি, তারপর হচ্ছে রাজিয়া ফারজানা। কে কে যুক্ত আছি এখন পর্যন্ত? ক্লাসটা কে কে শেয়ার করি নাই তাদের হাতগুলো একটু দেখতে চাই, যে ভাইয়া আমি ক্লাসটা শেয়ার করি নাই। ঠিক আছে, রমজানের দিনে মিথ্যা কথা বলা যাবে না। যদি দোয়া পেতে হয়, স্যারদের হচ্ছে সারাদিন পড়াশোনা করলেই হয় না, মন থেকে স্যারদের কাছ থেকে একটা দোয়া পেতে হয়। এই দোয়া পেলে হচ্ছে চান্স খুব ইজিলি হয়ে যায়। তো রোজা রমজানের দিনে দোয়া খুব কাজে লাগে। নিজেদের আইডিতে শেয়ার করে তারপরেই হচ্ছে শেয়ার ডান লিখবা এবং ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করে দিবা। ঠিক আছে, যারা এখন পর্যন্ত পাশের লাইক বাটনটাই হচ্ছে একটা রিয়েক্ট দাও নাই, অবশ্যই হচ্ছে পাশের লাইক বাটনটা একটা রিয়েক্ট দিয়ে জানাই দিবা যে ভাই অলরেডি রিয়েক্টটা দিয়ে দিয়েছি। আর শেয়ার না করলে তো বোঝোই, কথাই নেই তার সাথে। ঠিক আছে, তোমাদের সাথে আমিও একটু শেয়ার হই। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যারা যারা বুঝছি ভালোভাবে তারা একটু বলবো যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে ক্লিয়ার। এটা যারা যারা বুঝতে পারছি একটু হচ্ছে ক্লিয়ার বলবো। ঠিক আছে ভাইয়া, আমার আইডিতে নিজের কোনো কিছুই পোস্ট করি না। আচ্ছা, আমার আইডিতে নিজেরটা না করলে আমারটা করা যাবে। রাব্বি হাসান, আচ্ছা। ও নাজমুল, আচ্ছা ভাইয়া আমি করছি, হ্যাঁ ঠিক আছে। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদে মোট পদ আছে 51টা।
যার মধ্যে খুঁজে পেয়েছিলাম 46টা আর একটা রর্ধা 46.5টা। এই হচ্ছে চর্যাপদে মোট কবির সংখ্যা হচ্ছে 24 জন। চর্যাপদটা আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আদি কবি লুইপা। বেশি পদ আবিষ্কার করছে কবি কানহোপা, একাই 13টা পদ আবিষ্কার করছে। এবং চর্যাপদের মধ্যে একমাত্র নারী কবি হচ্ছে কুক্কুরিপা। দেখেন প্রশ্নগুলো কিভাবে সাজিয়েছি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে এমসিকিউ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো না কোনো প্রশ্নের উত্তর। আচ্ছা, আমার নিজের পার্সোনাল আইডিতে তোমরা শেয়ারটা করে একদম ভরাই রাখো না, ঠিক আছে? পরবর্তীটা দেখো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? সবাই একটু দ্রুত জানাও নিচের কোন বাক্যটা শুদ্ধ। মারিয়া আফনান বলতেছে ডান, থ্যাংক ইউ। রুবাইয়া রুবিনা আমাদের সাথে যুক্ত আছে, ফাতেমা আক্তার শান্তা আমাদের সাথে যুক্ত আছে, আমি শেয়ার করছি, কবিতা আমাদের সাথে যুক্ত আছে, ক্লিয়ার। তারপর হচ্ছে বৃষ্টি আক্তার রিয়া আমাদের সাথে যুক্ত আছে, বুঝতে পারছি, ক্লিয়ার 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 ক্লিয়ার, ইনশাআল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। তোমাদের সাথে আমি একটু শেয়ারে যুক্ত হই, হ্যাঁ, যেহেতু শেয়ারটা এখনো 100 বাড়ায় নাই, 50 হয় নাই, শেয়ারটা 50 হয় নাই, 50 বাড়াইছে। আমি একটু তাহলে শেয়ার করি। নিজের ক্লাস আবার নিজে শেয়ার করতে হয় না, এটা একটু সমস্যা। তারপরেও তোমরা যেহেতু করো না, সেই সুবাদে আমার একটু মাঝে মাঝে শেয়ার করতে হয়, নাইলে আমি করতাম না। ওকে, তাহলে জানাইছো দেখ, শেয়ার করতে গিয়ে হচ্ছে হারাই ফেলাইছে। সবাই একটু দ্রুত জানাও যে এটা সঠিক উত্তর কি হবে। টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভার, এটা আমরা সবাই বলি, এটা হচ্ছে রাইট আনসার হতে পারে। মাই ব্রাদার ইজ এ এম এ, এটাও মনে হয় যে বাহ্যিক দৃষ্টিতে সঠিক। হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ, এটাও মনে হচ্ছে সঠিক। হি ইজ অ্যান এফআরসিএস, এটা তো হচ্ছে মনে হচ্ছে সঠিক। এখন কোনটা সঠিক তোমাদের দৃষ্টিতে, কোনটা সঠিক? আমার দৃষ্টিতে সঠিক হলে তো হবে না। কি যেন খেয়ে আসছি, ইফতার খেয়ে হচ্ছে কিছুই করে নেই। ঠোঁট সাদা না, ঠোঁট ঠিকই আছে মনে হয়, ক্যামেরায় সাদা। এফআরসিএস, আসসালামু আলাইকুম ভাই, আফসানা ফিরদাউস, সবাই বলতেছে ডি হবে ডি হবে ডি হবে। আচ্ছা, এটা কোন জায়গায় ভুল আছে সেটা আগে বুঝতে হবে, যে আসলে আমাদের ভুলটা কোথায় আছে। এই বাক্যটার মধ্যে আসলে আমাদের ভুলটা কোথায় আছে সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যে ভুলটা কই, আমরা ভুলটা কোথায় সেটা খুঁজবো। আচ্ছা দেখি তাহলে ফার্স্ট একটা দেখো, তোমরা সবাই বলছো মোটামুটি ডি নাম্বার রাইট আনসার, এবং অনেকে হচ্ছে অন্য কিছু বলছে কিনা আমি জানি না, ডি নাম্বারই সবাই বেশিরভাগ হচ্ছে রাইট আনসার বলছো। কিন্তু ফার্স্টের গুলো ভুল কই, তোমরা ভুল খুঁজে বের করো পারলে। যদি ভুল খুঁজে বের করতে পারো তাহলে তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি এটার উত্তর জানো। দেখেন, টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভার বলেছে। ডিসকভার এবং হচ্ছে ইনভেনশন, এই কথা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেইটা আমাদের বুঝতে হবে যে কোনখানে ডিসকভার বসাইতে পারবো, কোন জায়গায় ইনভেনশন বসাইতে হবে। পৃথিবীতে কোনো কিছু আগেই আছে, এই সব আমরা আবার নতুন করে খুঁজে পেয়েছি, সেই ক্ষেত্রে বসানো যাবে ডিসকভার। সেই ক্ষেত্রে কি বসানো যাবে? ডিসকভার। যেমন আমাদের মানে হচ্ছে সোনার খনি, হীরার খনি, এগুলো মাটির নিচে সৃষ্টিকর্তা আগেই রাখছে, আমরা নতুন করে একটা খনি খুঁজে পাই, এটা ছিল আগে আমরা খুঁজে পেয়েছি, এটার ক্ষেত্রে আমরা ডিসকভার বসাইতে পারবো। তুমি একটা চাবি খুঁজে পাচ্ছ না, টেবিলের উপরেই আছে, খুঁজে পাচ্ছ না, হঠাৎ করে একটা বইয়ের মধ্যে তুমি খুঁজে পেয়েছো, এটা তোমার ডিসকভার, কারণ ওটা আগে ছিল, নতুন করে তুমি খুঁজে পেয়েছো, এটা ডিসকভার। কিন্তু পৃথিবীতে যা কিছু ছিল না, বিজ্ঞানীদের নতুনত্ব আবিষ্কার, এই ক্ষেত্রে তুমি ডিসকভার ইউজ করতে পারবা না, এই ক্ষেত্রে তোমার ইনভেনশন ইউজ করতে হবে। যেমন তুমি টেলিভিশন বলো, ফ্যান বলো, ফ্রিজ বলো, মোবাইল বলো, কম্পিউটার বলো, এইগুলা পৃথিবীতে ছিল না, এগুলোকে নতুন আবিষ্কার করতে হয়েছে, এগুলো সবগুলোর ক্ষেত্রে ইনভেনশন হবে। কিন্তু কেউ যদি বলে যে একটা স্বর্ণের খনি খুঁজে পেয়েছে, একটা কয়লার খনি খুঁজে পেয়েছে, কয়লার খনি মাটির নিচে আগেই সৃষ্টিকর্তা রাখছিল, আমরা খুঁজে বের করছি, এই ক্ষেত্রে ডিসকভার।
কিন্তু নতুন কোনো কিছু হলেই সেখানে ইনভেনশন হবে। তাহলে টেলিভিশনের ক্ষেত্রে কি হবে? টেলিভিশনের ক্ষেত্রে কি হবে? ইনভেনশন। মোবাইল ইনভেনশন, কম্পিউটার ইনভেনশন, লাইট ইনভেনশন, ফ্যান ইনভেনশন, সবগুলো ইনভেনশন হবে, ডিসকভার হবে না। পরেরটা দেখি, মাই ব্রাদার ইজ এ এম এ, বাক্য তো ঠিকই আছে, এম এ, এখানে তো হচ্ছে ভাওয়েল নাই, ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, 5টা ভাওয়েলের একটাও নাই, আছে কনসোনেন্ট, এখানে তো ঠিকই এই বসবে। কিন্তু না, ভাওয়েল ইসের উপরে ডিপেন্ড করে না, মানে এই যে ভাওয়েল থাকা না থাকার উপরে আর্টিকেল ডিপেন্ড করে না, উচ্চারণের উপরে ডিপেন্ড করে। এম এ, এই কথাটা যদি আপনি লিখতে যান তাহলে দেখেন এম এ, এমটাকে যদি ভেঙেও লিখতে হয় এম, এখানে একটা এর উচ্চারণ থাকে, যার কারণে এখানে আপনি এ ইউজ করতে পারবেন না। এখানে আপনাকে এন যদি ইউজ করতেন তাহলে এই বাক্যটা সঠিক হইতো। যেহেতু এন ব্যবহার না করে এ ব্যবহার করেছে, তার মানে এটার এইখানটাতে রং। ঠিক আছে, এইরকম এম এ, FRCS, MBBS, তারপর হচ্ছে MA, MBBS, আচ্ছা FRCS, MA, এগুলো সবগুলোর ক্ষেত্রে হচ্ছে এন বসবে, এন বসবে, এন বসবে। এর পরেরটা একটু দেখেন, হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ, কোথায় ভুল? কোথায় ভুল? অর্থ হচ্ছে সে ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো। কাদের মতো? ইংরেজদের মতো। হি স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, তার মানে এটা ইংরেজি, এটা একটা ভাষা। ভাষার পূর্বে আর্টিকেল বসে না, বসে না, বসে না। তোমরা আবার জানো যে ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, এখানেও আর্টিকেল বসায় নাই, এ পর্যন্ত বাক্যটা রাইট। যখনই বলছে লাইক ইংলিশ, ইংরেজদের মতো, সেই ইংরেজিতে কথা বলে লাইক ইংলিশ, মানে ইংরেজদের মতো কথা বলে, তার মানে এই ইংলিশ দিয়া ইংরেজ জাতি বুঝাইছে। কি বুঝাইছে? ইংরেজ জাতি। আর তোমরা জানো যে জাতির পূর্বে অলওয়েজ আর্টিকেল দা বসে, দা বসে, দা বসে, তার মানে এখানে এই জায়গাটাতে ভুল, এখানে একটা দা থাকলে বাক্যটা সঠিক হইতো। পরের বাক্যে হি ইজ অ্যান FRCS, এফ, এটাকে লিখতে এফ এভাবে লিখতে হয়, একটা এ আছে, এ আছে মানে এখানে একটা এন হবে। কি হবে? এন হবে। তার মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা ব্যাখ্যা না করলেও তোমরা সঠিক উত্তর দিছো, তারপরেও কোথায় কোনটা ভুল এটা ধরাইলে তোমাদের হচ্ছে একটু সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তীটা দেখি, গারোদের প্রধান উৎসবের নাম কি? গারো, বাংলাদেশের একটা উপজাতি আছে গারো, বলতে হবে এরা মাতৃতান্ত্রিক নাকি পিতৃতান্ত্রিক। বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি আছে কয়টা জানো? বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি আছে 2টা। বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি আছে কয়টা? 2টা। একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। এই 2টা হচ্ছে বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি। ওকে, একটু তোমাদের কমেন্ট পড়বো, দ্রুত কমেন্ট করো। কে কোথা থেকে, কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছো? বাংলাদেশের কে কোন জায়গা থেকে যুক্ত আছো সবাই একটু দ্রুত জানাবা যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে আপনাকে দেখছি। আর যারা এখন পর্যন্ত নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করেন নাই, অবশ্যই হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন। রোজা রমজানের দিনে সব পাইতে হলে ক্লাস শেয়ার করতে হবে, এর কোনো বিকল্প নাই। মোনাজাতের দোয়ায় যদি শরীক থাকতে হয় তাহলে অবশ্যই নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। যদি বলেন ব্ল্যাকমেইল করে শেয়ার করাচ্ছেন তবে তাই, দ্রুত একটু শেয়ার করো। কি আরিফা আক্তার নূরজাহান আমাদের সাথে যুক্ত আছেন, জয়শ্রী দাস যুক্ত আছেন। যারা 199 টাকার এক্সাম ব্যাচটায় এখনো ভর্তি হন নাই, আমি বলি মাত্র 199 টাকায় নার্সিং এর প্রায় মানে হচ্ছে 5000 MCQ, যেমন সাধারণ জ্ঞানেরটা আমি দিয়েছি, বাংলা স্যার জিলানি স্যার আমাদের সবার প্রিয়, উনি হচ্ছে বাংলা সাজেশন করে দিয়েছে, স্মার্ট স্যার ম্যাথেরটা দিয়েছে, আমাদের হচ্ছে ইংরেজির টিচার আমাদের রিদম কিশোর স্যার সবার প্রিয় স্যার ইংরেজিরটা করে দিয়েছে, সেরা উদয়মান টিচার নাইম শান্ত কিন্তু বিজ্ঞানেরটা করে দিয়েছে। সবার এমসিকিউ মিলাইয়া একটা সুপার এক্সাম ব্যাচ তৈরি করা হয়েছে, যেটার মাত্র মানে হচ্ছে আপনাদের কি বলবো মানে নামমাত্র টাকা নিচ্ছে 199 টাকা। এটা ভর্তি হওয়ার জন্য 01855051279 অলরেডি আমরা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি, সেখানে আস্তে আস্তে আমাদের পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করছি। পিডিএফ এখনো সব ওইভাবেই করা হয় নাই, কালকে পদার্থের পিডিএফ দিয়েছে, এর আগে আমি একটা পিডিএফ দিয়েছি,
এভাবে সব টিচাররাই আস্তে আস্তে পিডিএফ দেওয়া শুরু করবে। আর পরীক্ষার 24 তারিখ কালকে সকাল 10টা থেকে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় শুরু মানে পার্টিসিপেট করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে 79, হ্যাঁ লাস্টের নাম্বারটা হচ্ছে 279, এখানে একটু দেখা যাচ্ছে না, 0185505050279 অথবা পেজে নক দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা ছিল? গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা কাদের প্রধান উৎসবের নাম? গারোদের প্রধান উৎসবের নাম। আচ্ছা, গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা জানলাম, তাহলে জলকেলি যেন কাদের, জলকেলি যেন কাদের প্রধান উৎসব? একটু দ্রুত আনসার করো। জলকেলি কাদের প্রধান উৎসব? গারোদের অবস্থান বাংলাদেশের ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহ হচ্ছে গারোদের অবস্থান। জলকেলি কাদের প্রধান উৎসব? আপনারা জানেন যে রাখাইন নামক একটা উপজাতি আছে, কিন রাখাইন, এদের বসবাস হচ্ছে কক্সবাজার এবং পটুয়াখালীতে। দুই সমুদ্র পারে একই উপজাতি বসবাস করে, নাম তার রাখাইন। এদের প্রধান উৎসবের নাম হচ্ছে জলকেলি। তাহলে সোহরাই কাদের প্রধান উৎসব? দ্রুত বলেন, আপনারা জানেন, মানে এগুলো বারবার পড়ানো হয়েছে। সাধারণ জ্ঞানে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সাধারণ জ্ঞানে আপনাদের পণ করা দরকার যে একটা মার্কও এখান থেকে ছুটবে না। অন্য অন্য সাবজেক্টে 2-1 মার্ক যেতে পারে কঠিন, কিন্তু সাধারণ জ্ঞানে একটা মার্ক ছুটবে না। সোহরাই কাদের প্রধান উৎসব? আমরা সবাই জানি কয়তাল, 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 সাঁওতাল। সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই। সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? সোহরাই। সাঁওতালদের বসবাস জানো বাংলাদেশের কোথায়? কয়শাহী? রাজশাহী। তাহলে রাজশাহীতে কাদের বসবাস? রাজশাহীতে বসবাস হচ্ছে সাঁওতালদের, ওদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই। তাহলে এই যে আমাদের হচ্ছে বিজু, এই বিজু কাদের প্রধান উৎসব? বিজু কাদের প্রধান উৎসব? সবাই একটু দ্রুত জানাও যে বিজু কাদের প্রধান উৎসব। বাংলাদেশের সেই উপজাতি সব থেকে বেশি সংখ্যায়, সেই উপজাতিটার নাম হচ্ছে চাকমা। বাংলাদেশের সব থেকে কোন উপজাতি সব থেকে বেশি বসবাস করে? চাকমা উপজাতি। তাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। আচ্ছা, তাদের প্রধান উৎসব যদি বিজু হয়, চাকমাদের অবস্থান হচ্ছে তাহলে চট্টগ্রামে। চতে চাকমা, চতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আর গারোদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ। তাহলে দেখেন তো চারটাই আমরা জানি কিনা, চারটাই আমরা জানি কিনা? সবাই একটু দ্রুত জানান আমাকে যে চারটাই আমরা জানি কিনা। এটা কি হচ্ছে চাকমা বিজু? চাকমা বিজু। আচ্ছা, দীপ্ত দাস রাজ আমাদের সাথে যুক্ত আছে, মারিয়া আফনান যুক্ত আছে, রিমা আক্তার যুক্ত আছে, আদিবা ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, সাবিয়া খাতুন আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু তারপর হচ্ছে আফসু রহমান আমাদের সাথে যুক্ত আছেন, কবিতা রায়। জানি জানি জানি। এই চারটা কার কার ক্লিয়ার? এই চারটা উপজাতি কার কার ক্লিয়ার? জলকেলি, রাখাইন। জলকেলি কাদের প্রধান উৎসব? রাখাইন। রাখাইনদের বসবাস কোথায় কোথায়? পটুয়াখালী এবং কক্সবাজারে। সোহরাই কাদের প্রধান উৎসব? সাঁওতালদের প্রধান উৎসবের নাম সোহরাই। চাকমাদের প্রধান উৎসবের নাম বিজু। গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। এগুলো হচ্ছে ঠোঁটের আগায় থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম বোন, ভালো আছো? আচ্ছা, মহাভারত প্রথম অনুবাদ করেন কে? মহাভারত প্রথম অনুবাদ করেন কে? কাশিরাম। কাশিরাম কি হবে? কেউ কি কাশিরাম বলবা? অপশনে নাই, এটাও ধরো একটা অপশন দিয়ে দিলাম। মহাভারত কে অনুবাদ করেন? জি ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাইয়া জানি, ডান। আচ্ছা, রিমা আক্তার ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। ফারজানা আফরোজ আমাদের সাথে যুক্ত আছেন, জি ভাইয়া। কে বাংলাদেশের কোথা থেকে যুক্ত আছো একটু জানাবা, যে কে কোথা থেকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে। আর মিনা জামান আমাদের সাথে যুক্ত আছেন, শর্মিষ্ঠা মন্ডল আমাদের সাথে যুক্ত আছেন, ফাতেমা আক্তার যুক্ত আছেন, শ্রাবণী বড়ুয়া আমাদের সাথে যুক্ত আছেন, মারি আফরান বলেছেন ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে বৃষ্টি আক্তার রিয়া আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, কবিতা রা যুক্ত আছে আমাদের সাথে, খ বলতেছে, খ বলতেছে, খ বলতেছে, হুমায়রা হুর আমাদের সাথে যুক্ত আছেন, ক্লিয়ার। শানজিদা রহমান ক্লিয়ার, ক্লিয়ার। নাসিমা ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার। সিদ্ধাতুল মুনতাহা, সবাই 6 নম্বরের আনসার করেন। মহাভারতের প্রথম অনুবাদ করেন কে? সবাই কি বলছো? খ বলছো তোমরা আমার ভাই বোন। আমি কিশোরগঞ্জ থেকে দেখছি ভাইয়া, আমি বরিশাল থেকে জান্নাতুল
বলতেছি, থ্যাংক ইউ বোন। নাসিমা আক্তার, কবিতা রায়, মিরপুর 12 থেকে। আচ্ছা, সবাই বলতেছে গোবিন্দ পরমেশ্বর। তাহলে জনগণ যেহেতু এইটাই সব থেকে বেশি ভোট দিছে, ঠিক আছে, গোবিন্দ পরমেশ্বর। কিন্তু প্রশ্নে মহাভারতের প্রথম অনুবাদ করেন কে সেইটা আসে নাই। পরীক্ষায় কি আসছে আপনাদের? পরীক্ষায় আসছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে। শ্রেষ্ঠ, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তাহলে কি হবে? এই মহাভারত থেকেই আসছে। প্রশ্ন দুইটা হবে মহাভারত থেকে। প্রশ্ন দুই রিলেটেড হয় মহাভারত থেকে। একটা হচ্ছে মহাভারতের প্রথম অনুবাদ করেন কে? মহাভারতের প্রথম অনুবাদ করেন গোবিন্দ পরমেশ্বর, উনি হচ্ছে প্রথম অনুবাদক। কিন্তু পরীক্ষায় প্রথম না এসে বলল শ্রেষ্ঠ অনুবাদক কে। শ্রেষ্ঠ অনুবাদক কে? তাহলে কি হবে? শ্রেষ্ঠ অনুবাদক কে? তাহলে তোমাদেরকে বলতে হবে কাশিরাম। এই কাশিরাম হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, সেটা আমরা জানি সবাই। চাঁদপুর, চাঁদপুর, চাঁদপুর দিয়ে কি করবো রিমি ইসলাম? তোমার বাসা চাঁদপুর, আচ্ছা ঠিক আছে। হাসিনুর, গোবিন্দ পরমেশ্বর। নরসিংদী থেকে হচ্ছে নাদিয়া। টপি আক্তার, ঢাকা রাজারবাগ থেকে আছে। এমএসটি পারবিন, আমার বাসা কোন থানায়? আচ্ছা, সিরাজগঞ্জ, এই জন্য বলেছে ওর বাসা মনে হয় সিরাজগঞ্জ। কাশিরাম, কাশিরাম, কাশিরাম। ওকে, তাহলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম। মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে গোবিন্দ পরমেশ্বর। যদি মহাভারত না এসে যদি বলে রামায়ণ, কিয়ম? রামায়ণ। এই রামায়ণের প্রথম অনুবাদক কে? এখান থেকে অ্যান্সার করো দ্রুত, এখান থেকে অ্যান্সার করো, এখান থেকে অ্যান্সার করো। রামায়ণ কে? গোবিন্দ পরমেশ্বর। প্রথম অনুবাদক হচ্ছে মহাভারত। মহাভারত, মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে গোবিন্দ পরমেশ্বর। শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম, জানলাম। কিন্তু রামায়ণের অনুবাদক কে? অবশ্যই সেটা হচ্ছে কৃত্তিবাস। এদের মধ্যে নিচের কে রামায়ণ অনুবাদ করেছেন? সেটা হচ্ছে কৃত্তিবাস। রামায়ণ। ওকে, কিচ্ছু আসে নাই, রামায়ণও আসে নাই, মহাভারতও আসে নাই। পরীক্ষায় কি আসছে? এদের মধ্যে নিচের কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? যুগ সন্ধিক্ষণ। নিচের কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? সবাই একটু দ্রুত জানাও। কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেছে। গোবিন্দ পরমেশ্বর মহাভারতের প্রথম অনুবাদক। কাশিরাম জানলাম মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। পরীক্ষা আসছে যুগ সন্ধিক্ষণের কবিকে। আর এটা তোমাদের নার্সিং পরীক্ষায় 2 থেকে 3 বার রিপিট হয়েছে এই প্রশ্নটা, যে যুগ সন্ধিক্ষণের কবিকে। দ্রুত বলো, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ওকে, যুগ সন্ধিক্ষণের কবি আসলো না, আসলো কি? মধ্যযুগের শেষ কবির নাম কি জানো তোমরা? সবাই খাতায় হচ্ছে নোট করে রাখবা। এই প্রশ্নগুলো বারবার আসছে, আবার আসবে। এখন যদি কেউ নোট নাও করো, পরবর্তীতে যখন ক্লাসটা আবার রিপিট টেনে টেনে করবা, তখন এইগুলো সব নোট করে রাখবা। মধ্যযুগের শেষ কবির নাম কি তোমরা জানো? মধ্যযুগের শেষ কবির নাম কি? মধ্যযুগ। বাংলার সাহিত্য যুগটাকে টোটালি 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি যুগ বা প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে এখন বর্তমানের আধুনিক যুগ। তাহলে মধ্যযুগের শেষ কবির নাম কি? সবাই একটু দ্রুত বলো। মধ্যযুগের শেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। উনি হচ্ছে মধ্যযুগের শেষ কবি। এগুলো বারবার আসে, বারবার আসে। মধ্যযুগের শেষ কবি আবার আসবে, বারবার আসে আবার আসবে, বারবার আসে আবার আসবে। তাহলে আবার একটু খেয়াল করো সবাই। নাসিমা আক্তার আমাদের সাথে যুক্ত আছে, তারপর হচ্ছে টপি আক্তার যুক্ত আছে, এলিজা আক্তার ইমা পরে বলবেন আমাকে চোখেই পড়লো না। এমএসটি আনোয়ার আমাদের সাথে যুক্ত আছে, জেসমিন আক্তার যুক্ত আছে, রিমা আক্তার যুক্ত আছে কিন্তু। তারপর হচ্ছে জান্নাতুল ইসলাম, ভারতচন্দ্র রায় গুণাকার, ভারতচন্দ্র, আমিনা আহমেদ মিম যুক্ত আছে, তা উম্মে হানি মারজান যুক্ত আছে, রিয়ামনি যুক্ত আছে, উর্মি আক্তার যুক্ত আছে কিন্তু, উম্মে হাবিবা যুক্ত আছে কিন্তু, কবিতা রায় যুক্ত আছে। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই 4টা ক্লিয়ার কার কার? সবাই একটু দ্রুত বলো। এই 4টাই প্রশ্ন ক্লিয়ার কার কার?
এই প্রশ্নটা ক্লিয়ার কার কার? সবাই একটু দ্রুত জানাবা আমাকে যে এটা ক্লিয়ার কার কার। আমি নাই, উম্মে হাবিবা নাম পড়ে দিয়েছে বোন। ফারিয়া নিশো আমাদের সাথে আছে, দ্রুত জানাও, একটু দ্রুত জানাবা এই চারটা ক্লিয়ার কার কার। মহাভারতের প্রথম অনুবাদ করেছে গোবিন্দ পরমেশ্বর। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম। রামায়ণের অনুবাদ করেছে কৃত্তিবাস। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, এটা একদম মানে স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারেন যে বাংলা বিষয়ের মধ্যে এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে। আর বিগত সালের প্রশ্ন যদি আপনারা অ্যানালাইসিস করেন বাংলার, আপনারা দেখবেন বাংলা স্বরবর্ণে হচ্ছে ফুল মাত্রা আছে কতটিতে, অর্ধমাত্রা আছে কতটিতে, মাত্রা নাই কতটিতে, নাসিক্য বর্ণ কতটি, ওষ্ঠ বর্ণ কোনটি, তারপর হচ্ছে যৌগিক বর্ণ কয়টা, কি কি, এইগুলা মানে হচ্ছে সব থেকে বেশি আসে এবং কবি পরিচিতি থেকে হচ্ছে সব থেকে বেশি আসে। এরপর হচ্ছে ব্যাকরণ। আপনাদের পাঠ্য বই থেকে প্রশ্ন আসে না বললেই চলে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন। দশের লাঠি একের বোঝা, ইংরেজি ট্রান্সলেশন কোনটা হবে? দশের লাঠি একের বোঝা, সবাই দ্রুত বলেন। দ্রুত এই কথাটা 10 নাম বলেন আমার, সবাই বলে দিব। আচ্ছা আমি আমার কপালে নাম একবারও বললেন না। আচ্ছা কি নাম তোমার বোন? সুমাইয়া। সুমাইয়া তোমার নাম পড়ে দিয়েছি। সুমাইয়া 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 বলে দিয়েছি। সাবিয়া খাতুন যুক্ত আছেন, নামটা পড়েন। সাবিয়া খাতুন পড়ে দিয়েছি। আলিজা আক্তার ইমা নাম পড়ে দিয়েছি, নাম পড়ে দিয়েছি, সবার নাম পড়ে দিয়েছি। আফসু রহমান আমাদের সাথে যুক্ত আছেন, নাম পড়ে দিয়েছি, সবারটাই পড়ে দেই, কাটটা পড়ি না। সবাই একটু দ্রুত বলো। দশের লাঠি একের বোঝা। দশের লাঠি, দশের দশের, দেশের না, দেশের না কিন্তু ভাই, টাইপিং মিস্টেক, দেশের না। এখানে যে দেশ লেখা, তোমরা এটা খেয়াল করছো? তাও তো খেয়াল করো নাই, কারণ আমরা বাঙালি, বাংলা পড়তে পড়তে অভ্যস্ত। ঢ দেখলে বুঝতে পারি ঢডাং কলিকাতা, যার কারণে এখানে দেশ লেখা অনেকেই দেখি নেই, অনেকেই পড়ছি দশের লাঠি একের বোঝা। আমিই পড়ছি দশের লাঠি একের বোঝা। এমডি বাপ্পি আহমেদ, কি তোমাদের কমেন্ট আমার কাছে আসে না কেন এখন আবার? কেটে ঢুকতে হবে দ্রুত। দশের লাঠি একের বোঝা কি আমরা পারছি? সবই পারবো এখান থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? সবই পারতে হবে, সবই পারতে হবে, সবই পারতে হবে। দশের লাঠি একের বোঝা কে কি বলছি, কে কি বলছি? হ্যাঁ আমি সাথে খ বলতেছে, সাথে খ বলতেছে, কি বলতেছে? এ স্টিক ইন 9 সেভস 9। আচ্ছা সবাই বলতেছে হচ্ছে খ নাম্বারটা রাইট, খ নাম্বারটা এই প্রশ্নের সঠিক উত্তর। দশের লাঠি একের বোঝা। ওকে, উপরেরটা কি আছে? এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, মানে একজন খারাপ যে কাজ করে, ধরেন একজন রাজমিস্ত্রি, উনি কাজ করতেছে কিন্তু ওনার বিল্ডিং গাঁথাটা বাঁকা হচ্ছে, এরপরে উনি হচ্ছে রাগারাগি করতেছে ওনার মানে টুলস এর সাথে, মানে হাতের বাডল যা আছে, ওই যে কন্যা টন্যা কি কি যেন বলা হয়, এর সাথে মানে হচ্ছে রাগারাগি করতেছে যে না আমার কন্যা ভালো না। মানে একজন খারাপ যে হচ্ছে কাজ বাজ করে, মানে যার কাজের দক্ষতা অতটা ভালো না, সে বলতে ধরো হাতের লেখা, আমার হাতের লেখা ভালো না, এখন আমি বলবো যে না কলম আসলে ভালো কোম্পানির না, না হলে ভালো কোম্পানির হইলে একদম ফাটাই দিতাম। তো এই হচ্ছে অবস্থা। এইটার মানে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। তোমাদের দেখবা যে প্রবাদ বাক্য যেগুলো আছে এগুলো মেইন অর্থের সাথে কোনো মিল থাকবে না, তোমাদেরকে বলবে নাচতে না জানলে উঠোন বাঁকা। এটার ইংরেজি কি হবে? নাচতে না জানলে কি বাঁকা? উঠান বাঁকা, উঠান বাঁকা। এইটার ইংরেজি হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ওকে, এভরি ডগ ইজ লায়ন অ্যাট হোম। এটার মানে হচ্ছে প্রত্যেকটা কুত্তাই তার নিজ বাড়িতে সিংহ এমন না। এটার অর্থ হচ্ছে আপন ঘরে সবাই রাজা, মানে নিজ নিজ এলাকায় পাতি নেতাও তখন বড় নেতার ভাব ধরে। কথা আছে না, মানে তোমার এলাকায় আমি গেলাম, আমার একদম অসহায় পাই, আজকে একদম দাপট টাপট দেখাই মাইরে দিলা, এরকমের একটা ব্যাপার স্যাপার। যে আপন ঘরে সবাই রাজা, আপন ঘরে সবাই রাজা, এইটার ইংরেজি হচ্ছে
এভরি ডগ ইজ লায়ন অ্যাট হোম, প্রত্যেকটা কুকুরই তার নিজ গৃহে নিজ মালিকের বাসার সামনে যখন থাকে তখন এমন ঘেউ ঘেউ করে, মনে হয় যে ওরে দেখার পরে বাঘের থেকেও আমরা বেশি ভয় পাই, এমন ঘেউ ঘেউ করতে করতে আসে। বুঝতে পারছো? আবার অন্য এলাকায় অন্য এলাকার কুকুর দেখলে দেখবা যে তখন আর কোনো সাউন্ড করে না, মনে হয় কি ভদ্র ইমানদার। ঠিক আছে, ওকে। আপন ঘরে সবাই রাজা, ভাইয়ের নাম পরের আলাদা একটা ক্লাস নিয়ে। ওকে ঠিক আছে, আপন ঘরে সবাই রাজা, ভাইয়ের নাম আচ্ছা আলাদা একটা ক্লাস নিব। নাস্তা না জানলে উঠুন ব্যাখ্যা, এ ব্যাড ডকুমেন্ট কোয়ারেলস উইথ হিজ টুলস। ঠিক আছে, বানানো ভুল দেখেন না, হ্যাঁ রাইট। আচ্ছা তাহলে হচ্ছে আমরা, ও আচ্ছা লাস্টেরটা, দ্য এক্সামিনেশন ইজ নোকিং এট দ্য ডোর, মানে পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়ছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষাও একদম কাছাকাছি চলে এসেছে, আর বেশি দূর বাকি নেই। এটা কিন্তু বারবার ট্রান্সলেশনে আসে যে পরীক্ষা দরজায় করা নাড়ছে, এটার ইংরেজি কি হবে? দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এখানে হচ্ছে বানানটা একটু চেঞ্জ করে নিও, টাইপিং মিস্টেক, SAVE। ওকে, কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? সব একটু দ্রুত জানাও, কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? কত সালে? আমি তো ভাবলাম এই পরীক্ষা দরজায় করান আসছে সুমাইয়া আক্তার। আচ্ছা, অর্পিতা, অপর্ণা, আচ্ছা আমাদের সাথে। তারপর হচ্ছে স্মৃতি নন্দী আমাদের সাথে যুক্ত আছে, আরমিনা যুক্ত আছে আমাদের সাথে, MST পারভিন যুক্ত আছে 1757 সালে, নাসিম আক্তার যুক্ত আছে আমাদের সাথে। সবাই আমাদের সাথে যুক্ত আছে। যারা এখন পর্যন্ত ক্লাসটা একটা শেয়ার করি নাই, অবশ্যই একটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিব। এখন পর্যন্ত যারা নিজেদের আইডি গুলোতে ক্লাসটা শেয়ার করে নেয়, সব থেকে বড় কথা হচ্ছে এক্সাম ব্যাচে কালকে সকাল 10টায় পরীক্ষা, এই ক্লাস পরে তোমরা হচ্ছে যোগাযোগ করবা এই পেজে, অথবা হচ্ছে আমার যে নাম্বারটা দিয়েছি 01855051279, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা ক্লাস শেষ করে। ঠিক আছে, দ্রুত একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও যে এটার অ্যান্সারটা কি হবে। সবাই বলতেছে কি সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। ওকে ফাইন, একটু আমরা একটু দেখি কত সালে সিপাহী বিদ্রোহটা হয়েছিল। আমরা সবাই জানি যে 1857 সালে হচ্ছে কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। বারবার আমরা পড়ছি, এইসব প্রশ্ন আমাদের ইনশাল্লাহ ভুল হবে না। 1857 সালে সিপাহী বিদ্রোহ, তাহলে 1831 সালে কি হবে? 1831 সালে কি? আমি যদি প্রশ্ন করি তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল কত সালে? বাঁশের কেল্লা কে তৈরি করেছে? বাঁশের কেল্লা তৈরি করেছে তিতুমির। কিসের কেল্লা? বাঁশের কেল্লা। কে তৈরি করেছে? তিতুমির। কত সালে? 1831 সালে। 1831 সালে বাঁশের কেল্লা তৈরি করেছে তিতুমির। কোথায়? নারিকেলবাড়িয়ায়। তাহলে 1831 সাল থেকে যে জিনিসটা মনে রাখবা, 1831 সালে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল কে? নির্মাণ করেছিল তিতুমির। নির্মাণ করেছিল কোথায়? নির্মাণ করেছিল নারিকেলবাড়িয়ায়। 1757 সালের তারিখটা ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি বিজড়িত একটা জায়গার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক বলা হয়। বাহাদুর শাহ পার্ক, এটা আপনাদের পরীক্ষা আসে বারবার, যে বাহাদুর শাহ পার্ক কোন সালের সাথে স্মৃতি বিজড়িত? 1857 সালের। কোন বিদ্রোহের সাথে বাহাদুর শাহ পার্ক স্মৃতি বিজড়িত? সিপাহী বিদ্রোহের সাথে। 1757 সালের তারিখটা ছিল 23শে জুন। কি হয়েছিল? পলাশির যুদ্ধ। ইংরেজ এবং বাংলাদেশের স্বাধীন নবাবের মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয়? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1757 সালের কত জুন? 23শে জুন। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ, যেটাকে আমরা প্রথমবার বাংলা ভাগ বলি। তাহলে প্রথমবার বাংলা ভাগ হয়েছিল কত সালে? 1905 সালে। আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। কি হয়? রদ হয়।
চারটা অপশনই জানা আছে কার কার? তাড়াতাড়ি বলো। চারটা অপশনই জানা আছে কার কার? দ্রুত 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 দ্রুত। চারটা অপশনই পারবো কারা কারা? চারটা অপশনই কারা কারা পারবো? কোনো সমস্যা থাকলে এখন বলতে হবে, পরে বললে হবে না। ওকে ফাইন। পরেরটা একটা ইংরেজি প্রশ্ন, সেটা আমরা সবারই জানার কথা, সেটা আমাদের সবার জানার কথা। দ্য বয় প্লিজ টাচ, দ্য বয় প্লিজ টাচ, এটার হচ্ছে কি হবে? পেসিভ কি হবে? অ্যাক্টিভে আছে এই প্রশ্নটা আমার, পেসিভে কি হবে? সবাই দ্রুত জানাও। দ্য বয় প্লিজ টাচ, এটার পেসিভ কি হবে? 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ, মারিয়া আফনান, তারপর হচ্ছে রেনুকা পারভিন, মাহবুবা ফেরদৌস, ইনশাল্লাহ পারবো, এক্সাম ব্যাচে কি আলাদা ভর্তি হতে হবে? হ্যাঁ আলাদা ভর্তি হতে হবে, 193 টাকা দিয়া পেজে নক দিবা যারা যারা ভর্তি হবা। উম্মেহানি মার্জান আমাদের সাথে যুক্ত আছে, ফাতেমা আক্তার যুক্ত আছে, মায়া উর্ধি মিতু আমাদের সাথে যুক্ত আছে, শর্মিষ্ঠা মন্ডল যুক্ত আছে, ইনশাল্লাহ পারবো, আরমিনা জামান আমাদের সাথে যুক্ত আছেন, জেসমিন আচ্ছা, বঙ্গভঙ্গ 1905 সালে, ইনশিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু রাবেকা সবাই বলতেছে কি হবে? খ হবে, খ হবে, খ হবে, খ হবে, খ হবে। কেমনে বুঝলাম খ হবে? দেখেন আমরা জানি যে অ্যাক্টিভে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটার টেন্স অনুযায়ী আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। এখানে প্লিজড আছে, তার মানে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হয় কি? ওয়াজ অথবা ওয়্যার, অজ অথবা ওয়্যার। উইয়ের সাথে ওয়াজ হয় না, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়, ওয়্যার হয় প্লুরাল ফর্মে, তার মানে উইয়ের সাথে ওয়্যার হয়, চারটা অপশনই ওয়্যার রাখছে। তার মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিলেও আমার কোনো অপশন আমি বাদ ফেলাইতে পারবো না। কিন্তু আমার একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে এই যে প্লিজড, তারপর হচ্ছে স্যাটিসফাইড, তারপর হচ্ছে তোমার সাইজ, এগুলোর পরে সব সময় প্রিপোজিশন উইথ হয়। কি হয়? উইথ হয়। এটা আমরা যখন হচ্ছে ভয়েস চেঞ্জের ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম তখন সুন্দরভাবে রুলস গুলো আগে দিয়ে দিয়েছিলাম যে নো এর পরে, কে এন ও ডব্লিউ, নো এর পরে প্রিপোজিশন টু হয়। কি হয়? টু হয়। বাই, উইথ, ফরম কিচ্ছু হয় না। আর এই যে প্লিজড, স্যাটিসফাইড, সাইজ, এর পরে অলওয়েজ প্রিপোজিশন উইথ হয়। তার মানে উইথ নাই মানে কাটা, উইথ আছে মানে এটা থাকবে, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা। প্লিজডের পরে অ্যাট হয় না, টু হয় না, বাই হয় না, শুধুমাত্র উইথ হয়। শুধুমাত্র কি হয়? উইথ হয়। তার মানে এটা রাইট অ্যান্সার। দেখলেই বের করে ফেলতে পারবা। শুধু যাবা, এক্সাম হলে প্রশ্নটা আসবে কি আছে? প্লিজড, তার মানে এটার পর প্রিপোজিশন উইথ হয়। উইথ নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা, এই। তার মানে 30 সেকেন্ড সময় পাও একটা প্রশ্ন সলভ করতে, কিন্তু তোমার লাগবে 5 সেকেন্ড যদি তোমার জানা থাকে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয় যে ভাষার সৃষ্টি হয় তার নাম কি? দ্রুত বলো, দ্রুত বলো। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয় যে ভাষার তৈরি হয় সেটাকে আমরা কি বলি? কি বলি? কি বলি? কি বলি? দ্রুত 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 প্লিজ। এটা দেখেন না, কোনটা দেখবো? অর্পিতা, তারপর হচ্ছে নন্দিতা ইসলাম, বানান ভুল আছে প্লিজড। আচ্ছা, ও প্লিস্টের বানান ভুল আছে। ও সরি সরি, এইখানে প্লিস্টের বানানটা ভুল আছে, এটা টাইপিং মিস্টেক। এটা দেখলেই বুঝতে পারো যে যেহেতু এইখানে প্লিস্ট, তার মানে এখানে প্লিস্টই, কিন্তু এখানে টাইপিংটা মিস্টেক করেছে আর কি, আর কিছুই না। ঠিক আছে, এখানে টাইপিংটা একটু মিস্টেক, এটা একটু খেয়াল করবা। কারণ প্লিস্টই থাকার কথা, এখানেও প্লিস্টই হবে, টাইপিংটা মিস্টেক হয়েছে। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার তৈরি হয়েছে, সবাই দ্রুত জানো। ব্রজবুলি ভাষা, রাইট। ব্রজবুলি, ব্রজবুলি, সবাই বলতেছে ব্রজবুলি হবে। কি হবে? ব্রজবুলি হবে, রাইট। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা তৈরি হয় সেটাকে আমরা বলি ব্রজবুলি ভাষা। আচ্ছা, এইখানে আর একটা প্রশ্ন আছে, কোন ভাষাকে, এদের মধ্যে কোনটাকে বাংলা ভাষার ভগ্নী বা বোন বলা হয়? ভগ্নী বা বোন,
এই নিচের কোন শাখাটাকে বাংলা ভাষার ভগ্নী বা হচ্ছে বোন বলা হয়, মানে বাংলা ভাষার বোন বলা হয়? নিচের কোন অপশনটাকে বলতে পারবা? বাংলা ভাষার বোন বলা হয় কোন অপশনটাকে, কোন অপশনটাকে, কোন অপশনটাকে? এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটাকে বাংলা ভাষার বোন বলা হয়? অসমীয়া ভাষাকে বাংলা ভাষার বোন বলা হয়। বাংলা এবং মৈথিল ভাষার সমন্বয়ে যে ভাষা তৈরি হয় সেটাকে বলি আমরা ব্রজ বলি। তার মানে গ নাম্বারটা রাইট অ্যান্সার। আর বাংলা ভাষার বোন বলা হয় কোনটাকে? অসমীয়াকে। আচ্ছা, সলভ দ্য প্রবলেম, দ্রুত বলো। সলভ দ্য প্রবলেম কি? সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করো। আর তোমরা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সারটা করো দ্রুত দ্রুত। সবগুলো জানো তোমরা, এখন ধাপ ধাপ করে অ্যান্সার করে দিবা। অর্পিতা বাংলা ভাষার বোন হচ্ছে অসমীয়া। তারপর হচ্ছে শেফালি বেগম আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু নাজিনা ফেরদৌসী যুক্ত আছেন সওদার ভাষা। আচ্ছা, জেসমিন যুক্ত আছে। মাহিয়াতুল ইসলাম মরিয়ম আমাদের সাথে যুক্ত আছেন। ফারজানা আমাদের সাথে যুক্ত আছেন। নদী যুক্ত আছেন। আনিকা জাহান মিম যুক্ত আছেন। নাদিয়া ইসলাম যুক্ত আছে আমাদের সাথে। এমএসটি পারভিন যুক্ত আছে। সবাই বলতেছে ডি হবে, ডি হবে, ডি হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে সলভ দ্য প্রবলেম। সলভ এটা কি? সমাধান করা, কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, যা কিছু হবে সব হচ্ছে ভার্ব। যদি কোনো সেন্টেন্স আমাদের ভার্ব দিয়ে বাক্য শুরু হয় সেগুলোকে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স বলি। কি প্রেটিভ? ইম্পেরেটিভ সেন্টেন্স। যখনই ইম্পেরেটিভ সেন্টেন্সকে একটিভ থেকে পেসিভ করতে বলবে, তার মানে একটিভে যদি আমার ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে পেসিভে আমি শুরু করব। পেসিভ আমি শুরু করব লেট দিয়ে। কি দিয়ে? লেট দিয়ে। একটিভে যদি দেখি আমার বাক্য শুরু হয়েছে ভার্ব দিয়ে, আমি পেসিভ শুরু করব লেট দিয়ে। লেটের কোনো টেন্স দেখার দরকার নাই। সেন্টেন্স কোন টেন্সে আছে, কোন ইসে আছে, কিচ্ছু দেখবে না। ও ওর অক্সিলারি ভার্ব শুধু বি কে নেবে। কাকে? বি। এছাড়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনো কিছু দরকার নাই। তার মানে তুমি দেখবা যেহেতু ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে পেসিভে লেট দিয়ে শুরু করছে কে, এবং লেট দিয়ে শুরু করার পরে বি আছে কোন সেন্টেন্সের মধ্যে। লেট দিয়ে শুরু করে নাই মানে কাটা, লেট দিয়ে শুরু করে নাই মানে কাটা। দুইটা অপশন আগেই বাদ যাবে। এ দুইটা নিয়ে চিন্তাই করবা না। বাক্য শুরু ভার্ব দিয়া, আমার লেট দিয়ে শুরু করতে হবে, করে নাই মানে ওটা নিয়ে আবার চিন্তাই নাই। দুইটা অপশন লেট দিয়ে শুরু করছে, আর লেট দিয়ে শুরু করলে সেন্টেন্সের মধ্যে একটা বি থাকতে হয়। কি থাকতে হয়? বি থাকতে হয়। এই সেন্টেন্সটার মধ্যে কোথাও কোনো জায়গায় বি নাই, তার মানে এটাও কাটা। সি নাম্বারে লেটও আছে, বিও আছে, তার মানে সি নাম্বার রাইট অ্যান্সার। পরীক্ষায় প্রশ্ন দেখবা সলভ দিস প্রবলেম, এটা ভার্ব, লেট দিয়ে বাক্য শুরু হবে, আর লেটের পর একটা বি লাগবে। লেটও আছে, বিও আছে, এছাড়া আর কোনো অপশনে মেজারমেন্ট ঠিক নেই। চোখ বন্ধ করে দাগ দিয়ে চলে আসবা, 30 সেকেন্ড লাগবে না। আচ্ছা, বাংলা গদ্যের পথিকৃতি কাকে বলা হয়? একটু দ্রুত বলো যে বাংলা গদ্যের পথিকৃতি কাকে বলা হয়? 7 নাম্বারটা, 7 নাম্বার কোনটা ছিল? 7 নাম্বারটা ভুল পড়ানো হয় নাই, 7 নাম্বারটা সঠিক উত্তর জানানো হয় নাই। 7 নাম্বারটা ওইটা ভুল পড়ানো হয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা, এইটা হচ্ছে দিবা। আহা, এগুলো তো ব্যাখ্যা সহকারে বললাম। এ ব্যাড ওয়ার্কম্যান বললাম যে নাচতে না জানলে উঠোন বেঁকা, আপন ঘরে সবাই রাজা, দরজায় করা নাড়ছে, তার মানে একটা অপশনই হচ্ছে বাঘ থাকে। এখানে এটা দিলেই হচ্ছে শেষ। 60টা ক্লিয়ার করতে বললো। আচ্ছা, তাড়াতাড়ি, বাংলা গদ্যের পথিকৃতি কাকে বলা হয়? কাকে বলা হয়? কাকে বলা হয়? দ্রুত বলো। শানজিদা রহমান আমাদের সাথে যুক্ত আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বৈশাখী ভৌমিক আমাদের সাথে যুক্ত আছেন। বৈশাখী ভৌমিক আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, তারপর হচ্ছে
সময়ের 1 4 অসময়ের 10 4, আর এটার মিনিংস একই। যেমন হচ্ছে তোমার এই যে প্রবাদ বাক্যগুলো যেগুলো থাকে এগুলোর হচ্ছে মিনিংস এক এক দিকে হচ্ছে নেওয়া যায়। সময়ের 10 4 অসময়ের 1 4, আবার হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। দেখবা যে দুটোটার মিনিংস ওই একই। ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশিতা আক্তার আমাদের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে মায়া মিতু আমাদের সাথে যুক্ত আছে। দ্রুত জানাও, একটু দ্রুত। বাংলা গদ্যের পথিকৃতি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের পথিকৃতি বলা হয় সেটা আমি জানি না, কিন্তু জনক বলা হয় সেটা জানি। তাহলে একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নটা একটু ভালোভাবে বুঝবা। যদি প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায়। প্রশ্নটা যদি একটু ভালোভাবে না দেখো, অনেক সময় প্রশ্নের শেষে গিয়ে দেখবা যে লেখা আছে না, এই নাটার জন্য তুমি ধরা খেয়ে যাবা, না পর্যন্ত যাওই না তোমরা। তো প্রশ্নটা একটু সময় দিবা। এখানে বাংলা গদ্যের জনক বলে নাই, এখানে বলছে বাংলা গদ্যের পথিকৃতিকে। পথিকৃতি বললে সেটা হবে উইলিয়াম কেরি। সেটা কি হবে? যারা ভুল করছি কোনো সমস্যা নাই, এখানে ভুল করলে তোমার মানিজ্জাত যাচ্ছে না, মান সম্মান যাচ্ছে না, কোনো হানাহানি টানাটানি নাই। শুধু কি করতে হবে, এখান থেকে সঠিকটা জেনে তোমাকে হলে যেতে হবে, হলে গিয়া ভুল করা যাবে না। তাহলে বাংলা গদ্যের পথিকৃতি হচ্ছে উইলিয়াম কেরি। বাংলা গদ্যের পথিকৃতি কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি হচ্ছে বাংলা গদ্যের পথিকৃতি বা পথিকৃত। আচ্ছা, এরপর যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলা গদ্যের জনক কে, পরীক্ষায় কি আসছে বাংলা গদ্যের জনক, তাহলে কি হবে? বাংলা গদ্যের জনক হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি হচ্ছে বাংলা গদ্যের জনক। আচ্ছা, এরপর যদি প্রশ্ন করা হয় যে বাংলা উপন্যাসের জনক কে, কিসের জনক? উপন্যাস। বাংলা উপন্যাসের জনক কে? বাংলা উপন্যাসের জনক হচ্ছে, দ্রুত বলো, বাংলা উপন্যাসের জনক বলো। বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম উপন্যাস, বাংলা ভাষায় প্রথম উপন্যাস, উপন্যাস আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম উপন্যাস। কিন্তু যদি প্রশ্ন করে যে বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটা, সার্থক উপন্যাস কোনটা, তখন আর আলালের ঘরের দুলাল তুমি বলতে পারবা না, তখন তোমাকে বলতে হবে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। আর এই দুর্গেশ নন্দিনীর রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার কারণে তাকে উপন্যাসের জনক বলা হয়। তাহলে বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, লেখাটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। যদি প্রশ্ন করে যে বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটা, তাহলে আলালের ঘরের দুলাল। আর যদি বলে প্রথম সার্থক উপন্যাস কোনটা, তাহলে দুর্গেশ নন্দিনী। আর আলালের ঘরের দুলাল কার লেখা যদি বলে, তাহলে আপনাদেরকে বলতে হবে পেরিচাঁদ মিত্র। নাম শুনছেন? পেরিচাঁদ মিত্র, ওনার লেখা আলালের ঘরের দুলাল, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। এই পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। আচ্ছা, তাহলে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক বা সনেটের জনক বা সনেটের প্রবর্তক। বাংলা সনেটের প্রবর্তক। এটা ক্লিয়ার কার কার? সব একটু দ্রুত বলো। ক্লিয়ার কার কার? কার কার ক্লিয়ার আছে এটা? 4টা প্রশ্নই কে কে পারবো? আমরা সবাই পারবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে সমাধান করা হচ্ছে, এবং এগুলো বারবার পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আসছে। যদি বলে বাংলা গদ্যের পথিকৃতি কাকে বলা হয়, পথিকৃতি বলা হয় উইলিয়াম কেরিকে। কিন্তু যদি বলা হয় বাংলা গদ্যের জনক কে, তাহলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, বাট বাংলা গদ্যের পথিকৃতি হচ্ছে উইলিয়াম কেরি। বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার লেখা প্রথম বাংলা উপন্যাস, সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী।
ওকে, কিন্তু বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, সেটা সার্থক না। আর এটা রাইটার ছিল পেরিচাঁদ মিত্র। আর বাংলা সনেটের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। দ্রুত বলো, নিচের কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা নয়? নিচের কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা নয়? আজকের ক্লাসটা যারা এখনো নোট করো নাই তাদেরকে পরে নোট করলে করতে হবে এটা, ঠিক আছে? দ্রুত বলো, নিচের কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা নয়? হাঙন নদী গ্রেনেড, রাইটার হচ্ছে সেলিনা হোসেন। এই সেলিনা হোসেনের লেখা হাঙন নদী গ্রেনেড, এটা মুক্তিযোদ্ধা ভিত্তিক। ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, এটা কাজী নজরুল না, চাষী নজরুল, চাষী নজরুল, এটাও মুক্তিযোদ্ধা ভিত্তিক। পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা জানেন? শামসুল হক, শামসুল হকের লেখা, শহীদ শামসুল হকের লেখা পায়ের আওয়াজ পাওয়া যায়। এটাও মুক্তিযোদ্ধা ভিত্তিক একটা কাব্যনাট্য, কাব্যনাট্য বলা হয় বা নাট্যকাব্য, যেটাই বলো, এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, শহীদ শামসুল হক। চিলে কোঠার সেপাই, চিলে কোঠার সেপাই, এটার রাইটার মেবি হচ্ছে চিলে কোঠার সেপাই কি জানো, একবারে নতুন একজন রাইটার। ওনার ইন্টারেও একটা কবিতা ছিল, জাফর ইকবাল না জানো কি, চিলেকোঠার সিপাই, আখতারুজ্জামান ইলিয়াস, রাইট। চিলেকোঠার সিপাই রাইটার হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এই ওনার হচ্ছে এইটা 1969-এর গণ অভ্যুত্থানকে নিয়ে রচিত, গণ অভ্যুত্থান। তাহলে এইটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ভিত্তিক না, তার মানে এইটাই আমাদের আজকের রাইট অ্যান্সার। তাহলে দেখেন, চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ডি নাম্বারটা সবাই অ্যান্সার করছো? ডি নাম্বারটা অ্যান্সার করছো তোমরা সবাই? ডি নাম্বারটাই রাইট অ্যান্সার। কেমনে বুঝলাম ডি নাম্বারটাই রাইট অ্যান্সার? যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করো নাই, দ্রুত একটু লাইকটা করে দাও, ঠিক আছে? দ্রুত লাইক বাটনটা একটা চাপ দিয়ে দাও, দেখি কারা কারা যুক্ত আছে আমাদের সাথে। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। তাহলে হাঙ্গন নদী গ্রেনেড, সেলিনা হোসেন মুক্তিযোদ্ধা ভিত্তিক, ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম, এটাও মুক্তিযোদ্ধা ভিত্তিক। পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক, এটাও মুক্তিযোদ্ধা ভিত্তিক কাব্যনাট্য। শুধু চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস, এটার উপজীব্য বিষয় হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা রচনা কোনটা? চিলেকোঠার সেপাই, মনে থাকবে? ওকে। পাখি সব করে রব রাত্রি পোহাইলো, এটা কার রচনা? সবাই একটু বলো তো। পাখি সব করে রব রাত্রি পোহাইলো, শুধু এটাই মনে রাখবা না, আর একটা জিনিস মনে রাখবা, জান কেয়ার দিয়ে দিলাম। ওকে, পাখি সব করে রব রাত্রি পোহাইলো, এইটা মনে রাখবা। আর একটা হচ্ছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, কি বলি? মনে মনে বলি, এইটা কার লেখা? দ্রুত বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি এবং পাখি সব করে রব রাত্রি পোহাইলো, দুইটাই একই জনার, সেম একই জনার। ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে যাবে, না থাক। দ্রুত দ্রুত জানান, একটু দ্রুত জানাবেন সবাই, একটু দ্রুত জানাই দেন। পাখি সব করে রব রাত্রি পোহাইলো, আর একটা হচ্ছে দেখ, চার্জে লাগাই রেখে দিই। পাখি সব করে রব রাত্রি পোহাইলো, মদন মোহন, মদন মোহন তর্কালঙ্কার, মদন মোহর অক্সিটোসিন,
অক্সিটোসিন, এটা কি কোনো ওষুধের নাম আপি? সাজেদুল ইসলাম যুক্ত আছে, রিয়ামনি আমাদের সাথে যুক্ত আছে, মাহবুবা ফেরদৌস যুক্ত আছে, ফোনে চার্জ নাই তাই ফোন চার্জে লাগাই দিলাম, নাজিয়ানা ফেরদৌসি, রাবেয়া রাবু আমাদের সাথে যুক্ত আছেন, মদন মোহন তর্কালঙ্কার। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, পাখি সব করে রব রাত্রি পোহাইলো। বিসিএস এর মতো পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসে। তার মানে এই দুইটা উক্তি হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। যদি বলা হয় আপনাদেরকে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, এই যে কাজলা দিদি এটা কার লেখা? এখান থেকে আনসার করেন, বেশি দূর যাওয়া লাগবে না। কাজলা দিদি ছোটবেলায় সবারই অনেক মানে হচ্ছে পছন্দের ছিল, তাই না? কাজলা দিদি, এই কাজলা দিদি কার লেখা? দ্রুত বলেন। কাজলা দিদি সব মানে হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তাজমিন আক্তার মিম আমাদের সাথে যুক্ত আছেন, জয়ন্তী রানী দাস আমাদের সাথে যুক্ত আছে, এমএসটি পারভিন, নাজিয়ানা ফেরদাউস। দ্রুত বলো কাজলা দিদি কার লেখা? যতীন্দ্র মোহন বাগচি, ওনার লেখা হচ্ছে কাজলা দিদি। আর একটা জিনিস আছে, সেটা আছে কি জানেন? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, এই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, যার আবার সময় তো নাই। আচ্ছা, এই যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, এইটা কার লেখা? মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, এইটা হচ্ছে কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্য। তাহলে দেখেন, বাকি সব করে রব, সকালে উঠে আমি মনে মনে বলি, দুইটাই হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি নবকৃষ্ণ ভট্টাচার্য। সবাই একটু দ্রুত জানাই দাও। হি স্পোক অ্যাজ ইফ হিড হ্যাশ ইট, এটা সঠিক উত্তরটা কি হবে? দ্রুত জানাও। নাদিয়া ইসলাম বলেছেন মৌমাছি নবকৃষ্ণ ভট্টাচার্য, শিউলি আক্তার নবকৃষ্ণ ভট্টাচার্য, আনোয়ার আমাদের সাথে যুক্ত আছেন, বৃষ্টি আক্তার রিয়া যুক্ত আছে আমাদের সাথে, এমএসটি পারভিন যুক্ত আছেন, সাবিয়া খাতুন যুক্ত আছেন, মেহজাবিন মিশু যুক্ত আছেন। কবিতাগুলো জোর ছিল। হ্যাঁ, ওইটা লাগিয়ে দাও। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটি সিং তারা হাট্টিমা টিম টিম। এই কবিতাগুলো আরো জোর ছিল। নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে, কি জানো? ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কে দেখেছে কে দেখেছে, দাদার হাতে কলম ছিল, উফ খুব বড্ড লেগেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আগে পড়তাম। আর একটা জানো কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝরাতে উঠে দেখি পাশে নাই বউ, হঠাৎ করে কি যে করি ভেবে নাহি পাই, কতক্ষণ পরে মনে পড়লো আমার তো বউই নাই, এ জীবন রেখে আর কি লাভ। দ্রুত দ্রুত বলো কি হবে কি হবে কি হবে? রেণুকা কেউ বলতেছে এ হবে, কেউ বলতেছে ডি হবে, কেউ বলতেছে সি হবে। মানে ইংরেজি প্রশ্নে আসলি আলহামদুলিল্লাহ এও অ্যান্সার পাই, বিও অ্যান্সার পাই, সিও অ্যান্সার পাই, ডিও অ্যান্সার পাই। অনেকটা হচ্ছে বড় একটা ই থাকবে। আমরা কি দেখব? যে সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ আছে, সাউন্ড কম, অ্যাজ ইফ আছে, কি আছে? অ্যাজ ইফ আছে, অথবা কি থাকবে? অ্যাজ দো থাকবে। অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, অথবা কি আছে? সিন্স আছে। আচ্ছা, যদি থাকে এইগুলার এই পাশে এক রুলস হবে, এই পাশে এক রুলস হবে। যদি এই পাশে ভি অন থাকে তাহলে আমার এই পাশটাতে হবে ভি টু। দেখেন রুলসটা শিখবেন। অ্যাজ দো, অ্যাজ ইফ এবং হচ্ছে সিন্স এর রুলস হচ্ছে এই পাশে আমার ভি অন হলে এই পাশে হবে আমার ভি টু। মানে এই পাশটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট হলে এই পাশটা আমার পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু এই পাশে যদি আমার ভি টু হয়, প্রথম পাশে যদি ভি টু হয়, এই পাশে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই পাশে হবে আমার পাস্ট পারফেক্ট, মানে ভি থ্রি। তার মানে খেয়াল করেন, অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স এর রুলস হচ্ছে এর এই পাশে যদি ভি অন থাকে এই পাশে হবে ভি টু, এই পাশে যদি ভি টু থাকে এই পাশটাতে হবে ভি থ্রি। এখন আমরা প্রশ্ন খেয়াল করি, অ্যাজ ইফ এর এই পাশে কি আছে? স্পিক আছে না স্পোক আছে? ভি টু। যদি এই পাশে ভি টু থাকে তাহলে এই পাশটায় আমাদের কি হওয়ার কথা? ভি থ্রি। আর ভি থ্রি কখনো একা বসে না, ও সাথে হ্যাডকে নিয়ে বসে। ভি থ্রি সবসময় হ্যাডকে নিয়ে বসে। তার মানে রাইট আনসার হচ্ছে এটা, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, বাদ বাকি সবগুলো কাটা।
অ্যান্সার অটো বের হয়ে যাবে। ওকে, এবারে সবাই ডিডি করি। এতক্ষণ এ বি সি ডি অনেকে অনেক কিছু বলছি, এবারে সবাই ডি বলবো, হ্যাড নোন হ্যাড নোন হ্যাড নোন। এবং এই রুলসটা সবাই বুঝতে পারছি কিনা সেটাও ক্লিয়ার করব। এই রুলসটা সবাই বুঝতে পারছি কিনা একটু সবাই জানাই দ্রুত। সবাই জানাও, সবাই জানাও, সবাই জানাও। কবিতা শোনাবো তাহলে, সবাই জানাও। ডি নাম্বার লেখো সবাই, তারপরে হ্যাড নোন লেখো, V2 সোজা কথা। অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এই তিনটার রুলস হচ্ছে এই পাশে V1 হলে এই পাশে হবে V2, ওর আগে যদি V2 থাকে তাহলে পরের অংশ হবে V3। এটা সম্পূর্ণ লাগাও, V3। ডি অনেক আগেই বলছি মেজামিন মিশু, তুই আমার বোন না, ওইটারে লাগাইতে বলছি তোরে। সাউন্ড আসে বাইরে থেকে। ফারিয়া নিশু আমাদের সাথে যুক্ত আছে। হ্যাড নোন হ্যাড নোন হ্যাড নোন হ্যাড নোন। আচ্ছা, বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখবো যে ভাইয়া এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ পারবো। আবেগের বসে এ দিছিলাম, কংগ্রাচুলেশন জানাইছে সাইফ, আবার সামনে বসে ক্লাস করতেছে। আচ্ছা, আফসুর রহমান যুক্ত আছে। সুমাইয়া আক্তার সুমি বলতেছে ক্লিয়ার। এটা আসলে পারা যাবে? ইনশাল্লাহ যাবে, কেন যাবে না? সবাই একটু জানাই দিও যদি ক্লিয়ার হয়, না হলে আবার বুঝাবো, কিন্তু ভুল করা যাবে না। কুমিল্লার পুরাতন নাম কি? কুমিল্লার পুরাতন নাম কি? ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাদিয়া আক্তার নাদিরা আমাদের সাথে যুক্ত আছেন। সঙ্গদোষে লোহা ভাসে ফার্স্টে। আচ্ছা, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। আর মিনা আক্তার, শিউলি আক্তার, এখন কবিতা বলেন। আচ্ছা, এখন কবিতা বলবো, আপনারা অ্যান্সার করতে থাকেন। কি কবিতা বলবো বলেন? কি কবিতা? কবর। কবর কবিতার একটুখানি আমি জানি। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকুন তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে কেঁদে ভাসাইতো বুক। আর মনে নেই। দ্রুত। কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা, রাইট। এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে। কুমিল্লা পূর্বে ভারতের কোন রাজ্যের অংশ ছিল? ভারতের কোন রাজ্যের অংশ ছিল? কোন রাজ্যের অংশ ছিল? দ্রুত জানাই দেন যে কুমিল্লা পূর্বে ভারতের কোন রাজ্যের অংশ ছিল। আমরা কি সেটা জানি? অবশ্যই জানি, সেটাও ত্রিপুরা। কুমিল্লা আগে ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল, যার কারণে কুমিল্লার পুরাতন নাম হচ্ছে কি? ত্রিপুরা। আচ্ছা, এখানে গেল কুমিল্লা। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সবাই একটু দ্রুত বলেন। বরিশাল। আইতে শাল যাইতে শাল মগবাড়ি বরিশাল। এই বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বরিশালের পুরাতন নাম কি? চন্দ্রদ্বীপ। খলিফাবাদ বলছে, একটা জিনিস খেয়াল করেন, খলিফাবাদ যেহেতু বলছে তার মানে এটা যশোর, তার মানে এটা কি হবে? যশোর। কিন্তু যদি আমাকে বলতো খলিফাতাবাদ, খলিফাতাবাদ, তাহলে হয়তো কি? বাগেরহাট। তাহলে কি হয়তো? বাগেরহাট। দেখেন একটা তাতে কোথায় নিয়ে গেছে? খলিফাবাদ যশোর, শুধু একটা তা যুক্ত করে খলিফাতাবাদ বলে দিবে, আপনাকেও বাগেরহাট চলে যেতে হবে স্থান চেঞ্জ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু খেয়াল করবেন। জান্নাতাবাদ, যদি এইখানে লেখা থাকতো জাহানাবাদ, কি বাদ? জাহানাবাদ, তাহলে এটা হচ্ছে খুলনার পুরাতন নাম। খুলনার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ। তাহলে জান্নাতাবাদ কার নাম? ভাই আমরা সম্রাট হুমায়ুনের নাম শুনছি। বাবার হইল আবার জ্বর, বাবারে হচ্ছে সম্রাট বাবর, হইলতে হচ্ছে হুমায়ুন। বাবরের পরই ক্ষমতায় এসেছিল হুমায়ুন। এই হুমায়ুন একবার বাংলাদেশ ভ্রমণে এসে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাংলাকে নাম দিছিল জান্নাতাবাদ। বাংলাকে কি নাম দিছিল? জান্নাতাবাদ। যার কারণে বারবার পরীক্ষা আসে কোন মুঘল সম্রাট বাংলার নামকরণ জান্নাতাবাদ করেছিল? সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন বাংলার নাম কি দিয়েছিল? জান্নাতাবাদ। কিন্তু জাহানাবাদ যদি বলে তাহলে সেটা খুলনার পুরাতন নাম। ত্রিপুরা কুমিল্লার পুরাতন নাম। বরিশাল হচ্ছে পুরাতন নাম চন্দ্রদ্বীপ।
যশোর খলিফাবাদ, বাগেরহাটের পুরাতন নাম খলিফাতাবাদ, বাংলা একাডেমির পুরাতন নাম বর্ধমান হাউস, কক্সবাজারের পুরাতন নাম পালঙ্কি, সেন্ট মার্টিনের পুরাতন নাম নারিকেল জিঞ্জিরা। আর আপনাদের আগের বছর পরীক্ষা আসছে, সিলেটের পুরাতন নাম কি? জালালাবাদ। ওকে, দেখেন তাহলে এই প্রশ্নটা তাহলে থাক, স্কিপ করে যাই। এটা আমরা আগেই পড়ে এসেছি। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ব্রজো বলি। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ব্রজো বলি। এটা আমরা আগে পড়ে এসেছি নাকি? যদি এটা আগে পড়ে আসি তাহলে এটা স্কিপ করে এখানে চলে যাব। যমুনা নদীর পুরাতন নাম কি? সবাই দ্রুত বলেন। যমুনা নদীর পুরাতন নাম কি? দ্রুত জানান। ঈদের আগে হয়তোবা আপনাদের সাথে দেখা হবে না, বাড়িতে গেলে এমনিতে দুষ্টামি ফাজলামি যে ভিডিওগুলো করি তাতে হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে, অথবা ছোট ছোট যে রিলস গুলো আমি বানাই, ছোট ছোট যে রিলস গুলো বানাই 1-1.5 মিনিটের বা 2 মিনিটের, এগুলো কিছু বানাই নেওয়া যাব ঈদের মধ্যে, এইগুলো আপনাদেরকে দিব। তাতে ধরেন দৈনিক 2টা 4টা 8টা প্রশ্ন সমাধান হবে, বেশি তো আর করতে পারবো না, এই হচ্ছে বিষয়। তাহলে এইটা হচ্ছে একটু মাথায় রাখবেন। যমুনা নদীর পুরাতন নাম কি? সব একটু দ্রুত জানাই দেন যে যমুনা নদীর পুরাতন নাম কি? কি হবে? পারছেন? যমুনা নদীর পুরাতন নাম ছিল জোনাই। যমুনা নদীর পুরাতন নাম কি? জোনাই। তাহলে জোনাইয়ের সামনে লিখলাম যমুনা, যমুনা হয়ে গেছে। আচ্ছা, তাহলে ধোলাই কোন নদীর পুরাতন নাম ছিল, বা ধোলাইয়ের বর্তমান নাম কি? যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় বুড়িগঙ্গা নদীর পুরাতন নাম কি, বুড়িগঙ্গা নদীর পুরাতন নাম কি, তাহলে কি বলবেন? ধোলাই। ধোলাইয়ের বর্তমান নাম কি? বুড়িগঙ্গা। যমুনা ধোলাই একটাও আসে না, আসছে কি? পদ্মা নদীর পুরাতন নাম কি? পদ্মা। তাহলে বলেন তো পদ্মা নদীর পুরাতন নাম কি হবে? পদ্মা নদীর পুরাতন নাম কি হবে? পদ্মা নদীর পুরাতন নাম হচ্ছে নলিনী। নলিনী আর এক নাম, নলিনী আর একটা আছে কৃত্তিনাশা। নলিনী এবং হচ্ছে কৃত্তিনাশা, এই দুইটা নদীর পুরাতন নাম হচ্ছে পদ্মার। তাহলে পদ্মার পুরাতন নাম দুইটা, একটা হচ্ছে নলিনী আর একটা কৃত্তিনাশা, একটা নলিনী আর একটা কৃত্তিনাশা। তাহলে বলেন তো লৌহিত্য কোন নদীর পুরাতন নাম ছিল? লৌহিত্যটা কোন নদীর পুরাতন নাম ছিল? দ্রুত বলেন, লৌহিত্যটা কোন নদীর পুরাতন নাম ছিল? লৌহিত্য আজকে শেষ ক্লাস নাকি ভাইয়া? ঈদের আগে হয়তো বা আজকে শেষ ক্লাস, বিকজ আসলে সব স্টুডেন্ট অফলাইন অনলাইনে সবাই মোটামুটি বাড়িতে, ঈদের একটা কেনাকাটা, তারপর হচ্ছে ছুটির একটা বিষয় আছে, যার কারণে হয়তো বা তোমাদের অনলাইনের মানে হচ্ছে ঈদের আগ পর্যন্ত এটাই হচ্ছে শেষ ক্লাস থাকবে, কিন্তু তোমাদের সাথে সবসময় থাকবো। পেজের সাথে চোখ রাখবা, পেজে সবসময় হচ্ছে কোনো না কোনো নোটিশ দিব এবং অবশ্যই কোনো ভিডিও থাকবে পেজে, তো এখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ রাখবা। আর তোমাদের জন্য মন থেকে সবসময় হচ্ছে দোয়া করি, আমার অনলাইন অফলাইনে যারাই ক্লাস করে সবার জন্য মন থেকে সবসময় দোয়া করি, সবাই যেন ভালো কিছু একটা করতে পারে, সুস্থ থাকে। এবং আমি তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমরা সময়টাকে ভালোভাবে হচ্ছে কাজে লাগাও এবং সামনে যেন ভালো কিছু করতে পারো। এবছরের ঈদের আনন্দটা একটু কম করো, কারণ হচ্ছে তোমাদের আনন্দ আসলে সামনে যেদিন নার্সিং পরীক্ষার রেজাল্ট দেবে, এটা তোমাদের জন্য সব থেকে বড় আনন্দের দিন। তো ভালো কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফ থেকে। যতটুকু সময় পারা যায় পড়াশোনার পিছনে কাজে লাগাও। মার্কেটে যাওয়ার বেশি দরকার নাই, ড্রেস বাবা মা যদি একটা দেয় তাহলে পরবা, না পরলে এখন বড় হয়েছে, এখন আসলে ঈদের ড্রেসের প্রতি অতটাই নেই। লৌহিত্য, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পুরাতন নাম। এখন হচ্ছে ব্রহ্ম লিখতে আমার দাঁত ভেঙে যাবে। ব্রহ্মপুত্র নদের পুরাতন নাম হচ্ছে লৌহিত্য। ওকে, তাহলে দেখেন জোনাই, যমুনা, ধোলাই, বুড়িগঙ্গা, নলিনী, পদ্মা, লৌহিত্য, বুড়িগঙ্গা। 19 আমরা আগেই পড়ে আসছি, 19 আমরা আগেই পড়ে আসছি। যদি ইংরেজি প্রশ্ন তারপরেও একটা অ্যান্সার করব, দেখি তো পারি কিনা।
এটার অ্যান্সারটা আরেকবার জানাই দিই, সবাই একটু জানাই দিই, সবাই আরেকটু জানাই দিই, সবাই আরেকটু জানাই দিই। অ্যাজ ইফ, অ্যাজ দো, এরপর হচ্ছে সিন্স, এই তিনটারই সেম রুলস। এই পাশে ভি অন থাকলে এই পাশে ভি টু, এই পাশে ভি টু থাকলে এই পাশে ভি থ্রি, আর ভি থ্রি মানে সবসময় কি হ্যাড প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট টেন্স মানে এই পাশে পাস্ট ইনডিফিনিট হলে এই পাশে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। তার মানে হ্যাড প্লাস ভি থ্রি আছে একটা অপশনে ডি নাম্বারে, এটা রাইট অ্যান্সার। আর বাদগুলো সব কাটা। ডি নাম্বার রাইট অ্যান্সার, ডি নাম্বার, ডি 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 ডি। বাংলার প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলার প্রথম সার্থক উপন্যাস কোনটি? এইমাত্র পড়াই আসলাম, দেখি কে কে পারি। উম্মেহানি মারজান আমাদের সাথে যুক্ত আছেন, সঞ্জিদা রহমান আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু কি 4-5 লাখ টাকা বাজেট নাই না, এখন আর 4-5 লাখ টাকা বাজেট নাই তো। হেড নোন, হেড নোন, হেড নোন, সবাই হেড নোন, এটার অ্যান্সার করো সবাই। শর্মিষ্ঠা মন্ডল, সুমাইয়া আক্তার, জ্যোতি আমাদের সাথে যুক্ত আছে কিন্তু, ইনশিয়া জান্নাত যুক্ত আছেন কিন্তু, নাসিমা আক্তার। এই চায়না ভাষায় তুমি যে খ অ্যান্সার করছো, তুমি হচ্ছে আগে তোমার নামটা বলবা। দুর্গেশ নন্দিনী। আচ্ছা, যদি এইখানে এরকম বলতো যে বাংলার প্রথম উপন্যাস কোনটি, সার্থক কথাটা বাদ, এখানে বলছে কি বাংলার প্রথম উপন্যাস কোনটি, তোমরা বলছো দুর্গেশ নন্দিনী, অ্যান্সার রাইট। কিন্তু তোমাকে যে প্রশ্নটা করছে তুমি সেখানে গিয়ে দেখলা যে সার্থক কথাটা উল্লেখ নাই, এটাকে ধরো কাকে নিয়ে গেছে। এখন প্রশ্ন আছে বাংলার প্রথম উপন্যাস কোনটি, তাইলে অ্যান্সার কি হবে বলো? বাংলার প্রথম উপন্যাস কোনটি? বাংলার প্রথম উপন্যাস কোনটি? দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। বাংলার প্রথম উপন্যাস কোনটি? বৃষ্টি আক্তার, রিয়া আমাদের সাথে যুক্ত আছে, নাসিমা আক্তার সেম কোশ্চেন আছে, তারপর হচ্ছে দীপ্ত রাজ আমাদের সাথে যুক্ত আছে, আসুফা, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, ভদ্রার্জুন হচ্ছে প্রথম নাটক, আর রাইট। আলালের ঘরের দুলাল, রাইট। মারিয়া আফনান বলছে আলালের ঘরের দুলাল। তাহলে এইটা যদি প্রশ্ন হয় তাহলে রাইট অ্যান্সার হবে এটা। বাংলার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল লেখছে কে? পেরিচাঁদ মিত্র। কে লেখছে? পেরিচাঁদ মিত্র। এই পেরিচাঁদ মিত্রের একটা ছদ্ম নাম আছে যেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বারবার পরীক্ষায় আসে, টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে লিখতো? টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে লিখতো? পেরিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে লিখতো? পেরিচাঁদ মিত্র। দুর্গেশ নন্দিনী এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটা লিখছে বঙ্কিমচন্দ্র। যার কারণে এই বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়। ভদ্রার্জুন এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক। যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, নাটক কোনটা, তাহলে ভদ্রার্জুন। আমরা এখন কথায় কথায় বলি না নাটক কম করো প্রিয়, এই বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন। আর নাটক কম করো প্রিয় এটা এখন তোমরা বাংলায় না বলে ইংরেজিতে বলবা, ঠিক আছে? ইংরেজিতে বলবা কি? কাট দ্য ড্রামা ডিয়ার, ঠিক আছে? কাট দ্য ড্রামা ডিয়ার, এটা হচ্ছে নাটক কম করো প্রিয়। যদি তুমি কাট দ্য ড্রামা ডিয়ার দাও তাহলে নাটক কম করো প্রিয় আসবে না, তুমি লিখবা নাটক কম করো প্রিয়, লিখে গুগলে সার্চ করবা, দেখবা আসবে কাট দ্য ড্রামা ডিয়ার। এখন থেকে ইংরেজিতে বলবা, ওকে। আর মেঘনাদ বধ কাব্য হচ্ছে প্রথম মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন, প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। একটা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন মনে রাখবা, তাহলে প্রশ্ন কমন না এসে যাবে কই। আচ্ছা, ময়মনসিংহ গীতিকা সংকলন ও সম্পাদককে যদি সংগ্রাহক বলা হইতো তাহলে কিন্তু অ্যান্সার হইতো দীনেশচন্দ্র সেন, না দীনেশচন্দ্র সেন না, তাহলে হইতো যেন কি একটা আছে দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা নিয়ে 2টা প্রশ্ন হচ্ছে পরীক্ষা আসে,
সম্পাদক বা সংকলন, একটা হচ্ছে গীতিকা কে সংকলন ও সম্পাদন করেন সেটার প্রশ্ন একটা, আর সংগ্রহ দীনেশচন্দ্র সেন তো এই প্রশ্নের সঠিক উত্তর। বাট আর একটা প্রশ্ন আছে, এই যে ময়মনসিংহ গীতিকা থেকেই আসে, এখন মনে পড়তেছে না। বৃষ্টি আক্তার রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, রিমা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, রেণুকা পারভিন হচ্ছে বলতেছে এ হবে, মেহজাবিন মিশু বলতেছে এ হবে, এ হবে, এ হবে, এ হবে। সবাই মোটামুটি সঠিক উত্তর করেছি সবাই। মারিয়া আফনান আমাদের সাথে যুক্ত আছে, তপি আক্তার যুক্ত আছে, ফাতেমা আক্তার যুক্ত আছে, তানিয়া আক্তার যুক্ত আছে, উম্মে হাবিবা আমাদের সাথে যুক্ত আছে কিন্তু। তারপর হচ্ছে মেঘা মৃত্তিকা আমাদের সাথে যুক্ত আছে, রিমা আক্তার যুক্ত আছে, চন্দ্রকুমার দে তাহলে রাইট। চন্দ্রকুমারদের নামটাই শুনতে চাইছি, সংগ্রাহক। নাদিয়া ইসলাম, তারপর হচ্ছে রিয়ামনি আমাদের সাথে যুক্ত আছে, সিদ্রাতুল মুনতাহা সাবিয়া খাতুন, আরমিনা, চন্দ্রকুমারদের সংগ্রাহক রাইট, উম্মেহানি মাইরজান। এটা একটু খেয়াল করবা, যদি বলা হয় ময়মনসিংহ গীতিকা সংগ্রাহককে, তাহলে কিন্তু তোমাদেরকে কি বলতে হবে? চন্দ্রকুমার দে। যেহেতু বলছে সংকলক ও সম্পাদককে, তাহলে দীনেশচন্দ্র সেন। দুইটা প্রশ্ন খুবই ক্লোজ, এটার পার্থক্যটা একটু শিখবা। তারপর হচ্ছে তাজমিন আক্তার মিম আমাদের সাথে যুক্ত আছেন, সাজিদুল ইসলাম যুক্ত আছেন, বৃষ্টি আক্তার রিয়া যুক্ত আছেন, ফারজানা আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে শ্রাবণী আমাদের সাথে যুক্ত আছেন, নদী আক্তার নাদিরা যুক্ত আছেন, আমিন আহমদ মিম যুক্ত আছেন আমাদের সাথে, সুমাই আক্তার জলি আমাদের সাথে যুক্ত আছেন, জ্যোতি, উম্মে হাবিবা, চন্দ্রকুমার রাইট, আচ্ছা, হুমায়রা রুহি আমাদের সাথে যুক্ত আছে। ওকে, বিষয়টা হচ্ছে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার সময়ের ঘন্টা বেজে গিয়েছে। আর সবাই বেশি বেশি করে দোয়া করবা যেন রোজার মধ্যে হচ্ছে সুস্থ থাকতে পারি, শরীর স্বাস্থ্য যেন সবার ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করবা। আমার অনলাইন প্ল্যাটফর্মে ধরো সবকিছু মিলাই ঝিলাইয়া, ধরো অনলাইন অফলাইন ব্যাচ মিলে যত স্টুডেন্ট আছে সবারই যদি চান্স হয়ে যায় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। আর অনলাইনে তোমরা যারা হচ্ছে প্রতিদিন ক্লাস করো, শেয়ার করো, ভাইয়াকে সাপোর্ট করো, তোমাদের সবার ক্লাস মানে হচ্ছে চান্স হয়ে যাক, তোমাদের জন্যই আসলে কষ্টটা করা। তো দিন শেষে তোমরা যদি ভালো একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হল থেকে বেরোইতে পারো, এটাই আমার জন্য সব থেকে বড় পাওয়া। সবার কাছ থেকে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে হল থেকে বেরোয় ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ চান্স হয়ে যাবে, এমন একটা আত্মবিশ্বাস নিয়ে হল ত্যাগ করা। তো সাধারণ জ্ঞান, ইংরেজি সবকিছু নিয়েই হচ্ছে মোটামুটি ট্রাই করি, যেহেতু আমি ইংরেজি ক্লাস নেই না, আমি বেসিক্যালি হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস নেই, তোমরা জানো সারা বাংলাদেশেই। তারপরেও তোমাদের কথার জন্যই হচ্ছে অন্যান্য টপিকগুলো মাঝে মাঝে একটু ট্রাই করি, যাতে করে তোমরা একটু ক্লিয়ার থাকো বা কিছু। বিগত সালের প্রশ্নটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করবা এবং ওই অনুপাতে হচ্ছে বারবার অন্য প্রশ্নগুলো হচ্ছে সমাধান করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়েই আমরা হল ত্যাগ করব। আর এখনো যে কয়টা দিন আছে প্রপারলি কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ তোমার চান্স হবে, কিন্তু তোমার পড়াটা পড়তে হবে একটা মানে ওয়েতে, একটা সিস্টেমে, একটা রুটিন মাফিক, এবং হচ্ছে যা লাগবে পরীক্ষায়। অনেক টপিকস আছে যেগুলো পরীক্ষায় কখনোই আসে না, সেগুলো পড়ে তো আমার লাভ নাই। যেগুলো লাগবে তুমি শুধু সেই পয়েন্টই এখন হিট করো, বেশি সময় নেই হাতে, খুবই অল্প সময় আছে। এই সময়টায় তুমি শুধু যেগুলো বারবার পরীক্ষা আসছে ওই টপিকস, ওই প্রশ্ন না আসুক কিন্তু ওই আশেপাশে দিয়ে আসবে, তুমি ওই টপিক্সে যা আছে সবকিছু শেষ করে ফেলো, ঠিক আছে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবা। আর এক্সাম ব্যাচ যেটা বলেছিলাম সেটা অবশ্যই তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা হচ্ছে খুব দ্রুত ভর্তি হয়ে যাবা, পেজে নক দিলেই হবে। কালকে সকাল 10টা যারা ভর্তি হয়েছে এখন পর্যন্ত গ্রুপে অ্যাড হও নাই, তারা কালকে সকাল 10টার মধ্যে, যারা এখন পর্যন্ত টাকা দিয়েছো কিন্তু গ্রুপে অ্যাড হও নাই, তারা অবশ্যই নক দিবা যে ভাই দ্রুত গ্রুপে অ্যাড করেন, কারণ কালকে সকাল 10টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাস কেমন লাগছে অবশ্যই হচ্ছে কমেন্ট করতে ভুলবা না, জানাবা। এর থেকেও যদি কোনো বেটার ওয়েতে তোমাদেরকে শেখানো যায় সেটা দিয়ে হচ্ছে পরামর্শ দিয়ে হচ্ছে হেল্প করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, আসসালামু আলাইকুম।